তৌফিক কি শেয়ার করবা না আমি শেয়ার করবো? শেয়ার কি হইছে? কি এটার অ্যান্সারটা বেসিক্যালি হবে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ ডাটা or computer instruction that tell the computer how to work. ওকে, সো সফটওয়্যারটা কি? সফটওয়্যার হলো আমাদের কতগুলো মানে ডাটার কালেকশন অথবা কম্পিউটার ইনস্ট্রাকশন যেটা আমাদেরকে বলে দিবে যে কম্পিউটার আমরা কিভাবে কাজ করব, এটা হলো সফটওয়্যার। প্রথম কোশ্চেন থাকতে পারে এই স্লাইড থেকে এটাই যে তোমার সফটওয়্যারটা কি? সফটওয়্যার ইজ এ কালেকশন অফ ডাটা অর কম্পিউটার ইনস্ট্রাকশন দেন দ্যাট টেল দ্য কম্পিউটার হাউ টু ওয়ার্ক। ওকে, এটা বললে যথেষ্ট আমি মনে করি। তারপরে কি কোশ্চেন থাকতে পারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ গ্রুপ অফ প্রোগ্রামস ডিজাইন ফর ইন্ড ইউজার। এতটুকু লিখলে জাস্ট এনাফ। আবার বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ প্রোগ্রাম অর গ্রুপ অফ প্রোগ্রামস ডিজাইন ফর ইন্ড ইউজার। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ইন্ড ইউজার। সো এটা বলতে হবে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ প্রোগ্রাম অর গ্রুপ অফ প্রোগ্রামস ডিজাইন ফর ইন্ড ইউজার। আচ্ছা, তারপরে আছে আমাদের সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার দুই প্রকার। একটা হলো আমাদের বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো এটা কোনটা উচ্চারণটা কি জানো? স্পেশালাইজড অ্যাপ্লিকেশন। আচ্ছা, বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো, এগুলো হলো, এটা জাস্ট বলতে হবে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতর যেগুলো আমরা ওয়াইডলি সাধারণত ব্যবহার করে থাকি সেটা হলো আমার বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা, সেটা হলো আমরা কোনো একটা টাস্ককে নির্দিষ্ট করে যদি আমরা কখনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারটাকে ব্যবহার করি নির্দিষ্ট একটা টাস্ক অ্যাকমপ্লিশ করার জন্য, তখন এটাকে আমরা বলতে পারি হলো স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো তারপরে আছে আমাদের সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এক্সাম্পল। হ্যাঁ 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 হ্যাঁ, স্পেশালিস্ট সফটওয়্যার বলতে মনে করো ফটোশপ, আমরা ফটোশপ দিয়ে জাস্ট করতে পারি, ফটো গুলো কাজ করতে পারি। আর বেসিক মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ মাইক্রোসফট এক্সেল, মানে অফিস বলতে গেলে অফিসে সবগুলো একটা প্যাক আছে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলোর একটা প্যাক আছে। সো এটা হলো বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে হলো সিস্টেম সফটওয়্যার বেসিক্যালি কি? ইন্ড ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার টু অ্যাকমপ্লিশ স্পেসিফিক টাস্ক। এটা হলো একটা ইন্ড ইউজার অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, সো ইন্ড ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটা কি করে? একটা স্পেসিফিক টাস্ককে অ্যাকমপ্লিশ করে। সো এটাকে আমরা বলতে পারি সিস্টেম সফটওয়্যার। তারপরে আমরা, আচ্ছা, আরেকটা কোশ্চেন থাকতে পারে এটার, হোয়াট ইজ ওএস? অপারেটিং সিস্টেম কি? এটা প্রথমেই থাকতে পারে, এটা সাধারণত স্যার সবসময় করে। সো হোয়াট ইজ ওএস বলতে গেলে আমি যেভাবে শিখছি ওএসটা, এটা হলো operating system is coordinate computer resource, provide an user interface between computer and the user, and run the application. আবার বলি তিনটা পয়েন্ট। অপারেটিং সিস্টেম ইজ coordinate computer resource, provide an interface between user and the computer, and run the application. So এটা এতটুকু আমি বলতে একটু অ্যাড যথেষ্ট। করব। আচ্ছা, বল। এটা হ্যাঁ, যদি করো, আমি যেহেতু তো এটা একটা করতেছি সিস্টেম না। সফটওয়্যার, তো ডেফিনিশনের সময় যদি বলি যে অপারেটিং সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার এইভাবে শুরু করলে, আর ওই যে তুমি যে বললা, আর লাস্টে একটা পয়েন্ট অ্যাড করা যায় যে এটা হচ্ছে যে একটা ইউজারের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রোভাইড করে, এটা অ্যাড করা যায়। Of course, এটা ভালো হবে। So OS is a system software that's a coordinate computer resource, provide an user interface and the computer, and run the রান দ্য run the আদার application, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। run the other application software. আচ্ছা, তারপরে কি আছে আমাদের ইউটিলিটিস। তো ইউটিলিটিসটা কি করে? ইউটিলিটিসটাকে পারফর্ম করে স্পেসিফিক টাস্ক। সো এটা বেসিক্যালি ইউটিলিটিসটা কাজ করে কি? আমাদের যে কম্পিউটারের রিসোর্স গুলো আছে এটাকে ম্যানেজিং করে। সো এটা কিভাবে করে? সো এটা হলো ইউটিলিটির সংজ্ঞাটা এরকম ভাবে হবে, পারফর্ম স্পেসিফিক টাস্ক রিলেটেড টু দ্য ম্যানেজিং দ্য কম্পিউটার রিসোর্স। এখানে যেটা আছে এটাই জাস্ট সহজ আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, ডিভাইস ড্রাইভারটা কি? অ্যালাউ পার্টিকুলার ইনপুট আর আউটপুট ডিভাইস টু কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য কম্পিউটার সিস্টেম। মানে ডিভাইস ড্রাইভারটা হলো ইনপুট আউটপুট ডিভাইসের সাথে আমাদের পুরো কম্পিউটারকে একটা রিলেশন তৈরি করে, এটাই হলো আমাদের ডিভাইস ড্রাইভার। আচ্ছা, তারপর নিচে। আচ্ছা, এই বলার পরে যদি কারো এমনি কনফিউশন থাকে তাহলে আস্ক করেন। আচ্ছা,
আচ্ছা, ইউটিলিটিস এর কি একটা এক্সাম্পল দিবে? ইউটিলিটিটা হ্যাঁ, আসলে কি utilities example স্পেশাল নিচে আছে। ফিচার অ্যাড করে, যেমন অ্যান্টিভাইরাস অথবা হচ্ছে যে ব্যাটারি সেভার, এই টাইপ যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে না, এগুলো। হুম, হুম, আচ্ছা, ইউটিলিটিস সফটওয়্যার এক্সাম্পল নিচে আছে, আমরা যাবো। আচ্ছা, আচ্ছা, তারপরে অপারেটিং সিস্টেম। সো অপারেটিং সিস্টেমের কয়েকটা উদাহরণ হলো উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, লিনাক্স, তারপরে হলো লিনাক্স, ইউনিক্স, লাইক দ্যাট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে হলো পারফর্ম 3 টাইপস অফ ফাংশন। ওএস এর তিনটা ফাংশন আছে, একটা হলো ম্যানেজিং কম্পিউটার রিসোর্স, প্রোভাইড অ্যান ইন্টারফেস ইউজার এন্ড আচ্ছা ইব্রাহিম, কম্পিউটার। তুমি মানে একটু মাইক্রোফোন থেকে একটু দূরে আর একটু ক্লিয়ার হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, সো ইউজার ওএস এর তিনটা ফাংশন তিনটা আমাদের সংক্ষেপে লিখে দিতে হবে। ভয়েসটা লো আসতেছে অনেক। হ্যাঁ, এখন এখন হ্যাঁ, ক্লিয়ার আছে। এবার ঠিক আছে। আচ্ছা, ওএস এর সংজ্ঞার ভিতরে আমরা জানি যে আমাদের তিনটা জিনিস থাকে। সিম হয়ে গেছে। তুমি বলা শুরু করলে আবার হচ্ছে যে লো হয়ে। ও আচ্ছা, সো ওএসটা কি হতে পারে এখন? কোন ঠিক আছে? আচ্ছা, ওএস এর ফাংশন তিনটার ভিতর কি কি ফাংশন আছে আমাদের? ম্যানেজিং কম্পিউটার রিসোর্স, প্রোভাইড ইউজার ইন্টারফেস, আর রানিং অ্যাপ্লিকেশন। তো আমরা আমাদের যে সংজ্ঞার ভিতরে তিনটা ছিল, যে কোঅর্ডিনেট কম্পিউটার রিসোর্স, প্রোভাইড অ্যান ইউজার ইন্টারফেস এন্ড দ্য আচ্ছা, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার, বাট বলা স্টার্ট করলে আবার তোমার ইয়া হয়ে যাচ্ছে। ও আচ্ছা, কি বুঝতে সমস্যা কি? দেখি তানভীর ভাইয়া মাইক্রোফোন অফ করে। আমার টপ করব। আচ্ছা হ্যাঁ ইব্রাহিম, এখন তুমি দেখো, বলো। আচ্ছা, সো ওএস এর ফাংশন তিনটা আছে। সো আমরা যদি তিনটা বলতে চাই, তিনটা হলো কম্পিউটার রিসোর্সেস একটা, প্রোভাইড অ্যান ইউজার ইন্টারফেস বিটুইন কম্পিউটার এন্ড দ্য ইউজার, এটা একটা, আর একটা হলো রান অ্যাপ্লিকেশন। এই তিনটা হলো আমাদের মানে ওএস এর ফাংশন। তারপরে হলো, হ্যাঁ এটাই তো শেষ। এই তিনটা মনে রাখলে যথেষ্ট আমার কাছে মনে হয়। তো আচ্ছা, এইটা সম্পর্কে কি একটু উদাহরণ থেকে বলে দেন যে মেমরি। আচ্ছা তাহলে যদি কোনটা, ও এটা নাকি আগের এটা মেমোরিজ ফাংশনস? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইখানে ওই যে ফাংশনস গুলোই আবার হচ্ছে ডিটেলসে দিছে আর কি। তো এইখানে যদি ওই স্লাইডটা আমি বলি, মানে মেমোরি ম্যানেজমেন্ট, তো এটা হচ্ছে যে আমরা যে ডাটাগুলো ইউজ করতেছি কম্পিউটার বিভিন্ন কাজ করার জন্য, ওইটা তো আমাদের একটা মেমোরিতে রাখতে হয়। এটা যে ম্যানেজ করে যে কোন ফোল্ডারে কি আছে, কখন কোন ডাটাটা আমার লাগতেছে একটা কাজের জন্য, ওইটা ম্যানেজ করে অপারেটিং সিস্টেমই। এটা একটা এটার একটা ফাংশন। আবার হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, তো ওই যে আমরা যেমন প্রসেস শিডিউলিং শিখছি, তো এই শিডিউলিং এর যে হিসাব নিকাশ, তারপরে প্রসেস হচ্ছে কোনটা ডান হয়েছে, কোনটা পরে আসবে আগে আসবে, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমই সাধারণত ডিসাইড করে। আবার হচ্ছে যে স্টোরেজ ম্যানেজমেন্ট, ওই মেমোরি ম্যানেজমেন্টের মতোই, তো এটা আলাদা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে যে এখানে শুধু ডাটাই স্টোর হয় না, এখানে দেখা যায় প্রোগ্রামস, তারপরে হচ্ছে যে আদার যে ইগুলো আছে, মানে মূলত আমাদের হার্ড ডিস্কে যত ফাইল থাকে এটা আর কি স্টোরেজ ম্যানেজমেন্ট করে আর কি। তারপরে ডিভাইস ম্যানেজমেন্ট বলতে অপারেটিং সিস্টেমই হচ্ছে যে আমাদের যে ডিভাইসগুলো আমরা কম্পিউটারে ইনপুট করি বা ইউজ করি, এগুলো সাধারণত ডিভাইস ড্রাইভার তো থাকে আলাদা, যেগুলো আমরা একটু আগে পড়ে আসলাম, কিন্তু অপারেটিং সিস্টেম আবার ম্যানেজ করে যে হচ্ছে এগুলোর ইনপুট নেওয়া, আউটপুট দেওয়া, এগুলো হচ্ছে যে পাঠায় ওএস এ। আবার হচ্ছে কখন কোনটা চলবে, কখন কোনটা বন্ধ হবে, এটা ম্যানেজ করে আর কি, কিভাবে এটা কাজ করবে ডিভাইসগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আমরা যে আবার হচ্ছে যে আমরা মাউস পয়েন্টার দেখতেছি, তারপরে অন্যান্য যে অপশনগুলো দেখতেছি একটা ডিভাইস ইনপুট করলে, এগুলো ওই অপারেটিং সিস্টেমের যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে এই জিনিসটা প্রোভাইড করে। তারপরে মনিটর পারফরমেন্স, সো ওই যে আমরা একটা টাস্ক ম্যানেজার ওপেন করি না কম্পিউটারে, তো ওই তারপর দেখতে পারতেছি যে কোনটা কত র্যাম খাইছে, তো এই জিনিসগুলোও হচ্ছে যে অপারেটিং সিস্টেম এটা মনিটর করে, পারফরমেন্সটা মনিটর করে, যে কম্পিউটার পারফরমেন্সটা কোথায় কত দূর ডিস্ট্রিবিউট হবে। তারপরে জব শিডিউলিং হচ্ছে ওই প্রসেস শিডিউলিং এর মতো, যে কোন জবটা আগে হবে পরে হবে, এটা শিডিউল করে অপারেটিং সিস্টেম।
আর ইউজার ইন্টারফেস অলরেডি আমরা জানি, আমরা যেটা হচ্ছে যে ভিজুয়ালাইজ করি কাজ করার সময়, ফোল্ডার দেখি, তারপরে কপি করি, পেস্ট করি, এই যে ভিজুয়ালাইজ করতে পারি একটা ইজি, এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস, মানে ভিউটা আমাদের। আর সিকিউরিটি প্রোভাইড করে অপারেটিং সিস্টেম, কারণ হচ্ছে সব ডাটার একটা সিকিউরিটি আছে। তারপরে এমন আছে যে একটা ফাইল একটা প্রসেসে অ্যাক্সেস করতে পারবে না পারবে, এই যে সিকিউরিটিটা, তারপরে ভাইরাসের যে সিকিউরিটি, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম নর্মাল একটা প্রোভাইড করে ডিফল্টভাবে। আর হচ্ছে স্টার্টআপ, তো কম্পিউটার আমরা জানি যে আমরা উইন্ডোজ দেওয়া না থাকলে বা অপারেটিং সিস্টেম দেওয়া না থাকলে কিন্তু আমরা কম্পিউটার ওপেনই করতে পারি না। তাহলে এই যে স্টার্টআপের যে কাজটা, এটাও অপারেটিং সিস্টেম সাধারণত করে থাকে, কারণ ওই যে ওপেন হইলেই ও চেক করে যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরে পাওয়ার অফ, অন, রিস্টার্ট, এগুলো ওই অপারেটিং সিস্টেমে কমান্ড দেওয়া থাকে বলেই আমরা করতে পারি। এটুকুই আর কি। সো এই যে জিনিসগুলো বললাম সবই হচ্ছে অপারেটিং সিস্টেমের ফাংশন। তারপরে ফিচার্স বুটিংটা হচ্ছে ওই যে কম্পিউটার অন করা, অফ করা, রিস্টার্ট করা। ওই যে আমরা মনে হয় 2 প্রকার বুটিং স্যার বলছিল, কোল্ড বুটিং আর হচ্ছে ওয়ার্ম বুটিং। তো কোল্ড বুটিংটা হচ্ছে কম্পিউটার অফ আছে, এখন আমরা কম্পিউটারটা অন করব, এটা হচ্ছে কোল্ড বুটিং। আর ওয়ার্ম বুটিংটা হচ্ছে কম্পিউটার আমাদের চলতেছে, মানে গরম আছে, ওয়ার্ম আছে, এখন আমরা এটা রিস্টার্ট দিব, তো এটা হচ্ছে ওয়ার্ম বুটিং। এরপরে আছে পোস্ট, এটা হচ্ছে যে পাওয়ার অন সেলফ টেস্ট, ফুল মিনিং। তো পাওয়ার অন সেলফ টেস্টটা হচ্ছে যে বললাম অপারেটিং সিস্টেম কম্পিউটার পাওয়ার অন করার ফাংশনটাও প্রোভাইড করে। সো ওই সময় এই পোস্টের কাজটা হচ্ছে সে নিজের যত হার্ডওয়্যার অ্যান্ড সিস্টেম সফটওয়্যার আছে এইগুলো চেক করে, একটা সেলফ নিজেরটা নিজে চেক করে যে সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অন্য অন্য আগের উইন্ডোজগুলো দেখা যেত এটা ফিক্স করা লাগতো, তারপরে অন হইতো। এখন আপাতত বড় প্রবলেম না থাকলে এটা হচ্ছে যে সাধারণত রান হয়, পরে হয়তো ক্রিটিক্যাল না থাকলে হচ্ছে যে চলতে থাকে। তো এটা মূলত হচ্ছে সব ফিচারগুলো টেস্ট করা। এরপরে হচ্ছে আরো কিছু পোস্টটা একটু মানে পোস্টটা একটু আবার বলবেন, পোস্টার মানে কি সংজ্ঞা, পোস্টটা মানে অ্যানসারটা কি হবে? এটা যেহেতু বলছে যে পাওয়ার অন সেলফ টেস্ট, এটা কম্পিউটার যখন পাওয়ার অন করব আমরা, এরপরে হচ্ছে আমার অন করার পরে যে যে জিনিসগুলো রিসোর্সগুলো আমরা ইউজ করব কম্পিউটারের, ওইটা একটা টেস্ট করে নিজে যে সব কিছু ওকে আছে কিনা, হার্ডওয়্যারগুলো, তারপরে হচ্ছে ডিভাইস ড্রাইভারগুলো, এগুলো ঠিক আছে কিনা, এটা একটা টেস্ট করে নিজে। এটা Check up হচ্ছে করে। বুটিং এর সময় হয়, এটা অপারেটিং সিস্টেমই করে। ঠিক আছে, ওকে। ওকে। আর হচ্ছে ফিচার্স কিছু কমন আছে, মানে এইটা আবার আলাদাভাবে দিছে, কারণ হচ্ছে এটা অপারেটিং সিস্টেমেরও ফিচার্স, আবার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারেও এই জিনিসগুলো প্রোভাইড করা থাকে। এই জন্য বলছে ফিচার্স ইন কমন উইথ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এরকম যদি কোয়েশ্চেন করে সেই ক্ষেত্রে কমনগুলো বলতে হবে যে আইকন। তো আইকনটা পয়েন্টার, উইন্ডোজ, মেনুস, ডায়ালগ বক্স, হেল্প, এগুলো সাধারণত উইন্ডোজেও দেওয়া থাকে। আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যখন একটা ডেভেলপার বানায়, তারাও এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস একটা দিয়ে দেয় ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতরে, যেমন কোড ব্লকসে আমরা ফাইল মেনু আলাদা পাই। এগুলো হচ্ছে যে ফিচার্স, এগুলো ওএসেরও ফিচার্স, আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ফিচার্স। তারপরে এই যে ফাইল অ্যান্ড ফোল্ডার্সগুলো যে থাকে, যেটা বলে উইন্ডোজ এক্সপ্লোরার, যেটা আমরা পাই, মানে মাই কম্পিউটারে ঢোকার পরেই যে ফোল্ডারগুলো দেখতে পারি, পরে এর ভিতরে আবার ফাইলস দেখতে পারি। তো এই জিনিসগুলা যে প্রোভাইড করে, এইটা তো ম্যানেজমেন্ট একটা, মানে আমাদের কাজগুলো কিন্তু ইজি করে দেয়, ফাইল করে রাখতে পারি, এটাও ওএস এর কারণে সম্ভব। আর উইন্ডোজ এক্সপ্লোরারও এই সেম, উইন্ডোজ এক্সপ্লোরার মূলত এই মাই কম্পিউটারের ভিতরে যে ফাইলগুলা, ড্রাইভগুলা, এটা মিন করছে। তো এগুলো হচ্ছে যে আচ্ছা, কমন ফিচার্স। ফিচার্সের ভিতর একটা কমন ফিচার্সের ভিতর কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন উইন্ডোজের কমন ফিচার্সের নাম বলো, সেম থিং। এটা মানে উইন্ডোজের কতগুলো ফিচার্সের নাম বলো, সেম থিং বললে একই জিনিস। হুম। মানে স্পেসিফিক যদি বলে কমন, তাহলে হচ্ছে ওই যে পোস্ট আর বুটিং বাদে বলতে হবে। আর যদি বলে যে না ওএস এর ফিচার বলো, তখন বুটিং, পোস্ট এগুলো অ্যাড করা যাবে। হ্যাঁ, add করে দাও। তো এই জায়গায় আবার ক্যাটাগরি দিছে, যেটা হচ্ছে ওএস। সাধারণত আমাদের তো বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করি, তো এই ডিভাইস অনুযায়ী ওএস এর ক্যাটাগরি আলাদা করছে। যে এমবেডেড অপারেটিং সিস্টেম যেটা, তো এটা মনে রাখতে হবে। হ্যান্ডেল যদি মনে রাখি তাহলে বুঝবো যে এমবেডেড মূলত হচ্ছে যেটা হচ্ছে যে একবার যখন ইনস্টল করা হয় ওই ডিভাইসটায়, ওইটা ওই একবারই, এটার আবার নতুন করে উইন্ডোজ দেওয়া যায় না, এরকম মানে ওএস দেওয়া যায় না, সরি। তো এই এমবেডেডটা হচ্ছে সাধারণত ফোনে যে আমাদের অ্যান্ড্রয়েড দেওয়া থাকে, তারপরে এই যে স্মার্টফোন বলছে, পরে কেবল টিভি টিউনার বক্স, ওইখানেও একটা অপারেটিং সিস্টেম লাগে। তো সাধারণত এই যে বলছে ইন্টার ওএস স্টোরড উইথিন দ্য এমবেডেড, তো এই যে পুরো ওএসটা সাধারণত ওই রোমে থাকে পার্মানেন্টলি, আর এটা রিনিউ করা যায় না। তো ফোনের জন্য যেটা, এটা এমবেডেড। তারপরে আসলে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম বলছে কারণ হচ্ছে এইটা সাধারণত লিঙ্ক কম্পিউটার যখন থাকে,
যে অনেকগুলো কম্পিউটার একসাথে চলতেছে, বাট এটার জন্য বড় একটা ওএস হইলেও চলে, সবগুলো কম্পিউটার ম্যানেজ করা যায়। যেমন এই যে দিছে উইন্ডোজ সার্ভার, ইউনিক্স, এই যে লিনাক্সের যে নেট লিঙ্ক বা নেটওয়ার্ক সিস্টেম আছে, অপারেটিং সিস্টেম, ওইটা হচ্ছে ইউনিক্স। তো এই ইউনিক্স যখন চালাবে তখন মূলত মূল যে কম্পিউটারটা থাকে সার্ভার কম্পিউটার, ওইখানে সার্ভারের ভিতরে একটা ওএস দেওয়া থাকে, ওইটা হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, যেটা নেটওয়ার্কের মাধ্যমে চলে। আর স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম হচ্ছে ডেস্কটপের জন্য, আমরা যা সবাই ইউজ করি ল্যাপটপ ডেস্কটপে। তোফেল হ্যাঁ তোফেল আশিক ভাই, ভাই রেকর্ডিং করতেছি তোফি। রেকর্ডিং আছে একটু দেখি, অন তো করছিলাম, হ্যাঁ অন চলতেছে চলতেছে। আচ্ছা ভাই আমার সমস্যা তো আমি একটু লিভ দিতে চাচ্ছি। ও আচ্ছা ঠিক আছে ভাই, রেকর্ড করতেছি, সমস্যা নেই, আপনার অন্য ইয়ে থাকলে ইয়ে করুন। আচ্ছা তো এই যে যেটা বললাম স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যে ল্যাপটপে বা ডেস্কটপে যে অ্যাপলের অথবা হচ্ছে যেমন উইন্ডোজ ইউজ করতেছি, এগুলোই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এটা যদি একটু ডিটেলস বইয়ের ভাষায় বলি তাহলে কন্ট্রোলার সিঙ্গেল ডেস্কটপ, মানে এইটা একটা অপারেটিং সিস্টেম একটা পিসিরই চালাবে অথবা একটা ডিভাইসেরই চালাবে। আর কল্ড অলসো ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম বলা হয়েছে, কারণ সাধারণত এটা একজন ইউজ করে, একটা ক্লায়েন্ট, মানে যদি একটা সার্ভারেও জয়েন থাকি আমরা, তাও ওই যে ক্লায়েন্ট থাকে তার ডিভাইসে যে ওএসটা চলে ওইটাই হচ্ছে স্ট্যান্ডালোন। তো এটার এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এগুলো নেটওয়ার্কের অপারেটিং সিস্টেম যেটা, ওইটার এক্সাম্পল হচ্ছে ইউনিক্স, উইন্ডোজ সার্ভার। আর এমবেডেড অপারেটিং সিস্টেম ওই সময় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বললেই হবে। এই হচ্ছে তিনটা ক্যাটাগরি। এই কোশ্চেনটা সাধারণত স্যার করে। ওকে, এখানে মনে হয় কারো সমস্যা না। এরপরে কি ডেস্কটপ অপারেটিং সিস্টেম, ওইখানে তো সেম, এই যে এক্সাম্পলগুলো দিছে আর কি, যে উইন্ডোজ আছে, ম্যাক, অ্যাপলে যেটা ওইটা ম্যাক ওএস চলে। ইউনিক্স দিছে কারণ হচ্ছে ইউনিক্স, হ্যাঁ ইউনিক্স আগে শুধু ছিল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের জন্য, বাট এটা পরবর্তীতে স্ট্যান্ড অ্যালোনের জন্য করছে আর কি। তারপরে আবার হচ্ছে লিনাক্স আছে, এগুলো আমরা জানি, এগুলো জাস্ট এক্সাম্পল। তারপরে উইন্ডোজ দিছে জাস্ট, এখন অপারেটিং সিস্টেম তো অনেকগুলো আছে, এখন স্যার স্পেসিফিক্যালি এই জায়গায় উইন্ডোজের কথা বলছে, কারণ এটা হচ্ছে মোস্ট পপুলার। তারপরে এটা হচ্ছে অনেকগুলার ভার্সন আছে, আমরা জানি ওই যে এক্সপি 90 এগুলো আছে, 8 9, তো এইগুলা জাস্ট বলছে, এটা আমরা হচ্ছে যে শুধু এক্সাম্পলগুলো জানলেই হবে। তারপরে ম্যাক ওএস, সো সেম ভাবে উইন্ডোজের পরেই পপুলার হচ্ছে ম্যাক ওএস। তো আরেকটা জিনিস যদি অ্যানালিটিক্যাল জিজ্ঞেস করে যে কোনটার সিকিউরিটি কেমন কি, যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম অনেক পপুলার, সেহেতু ওইটা ম্যানিপুলেট করাও ইজি, এই জন্য ওটার সিকিউরিটি একটু কম থাকে, বাট ফিচার্স অনেক বেশি, ইউজার ইন্টারফেস ভালো। আর উইন্ডোজ হচ্ছে তুলনামূলকভাবে এই যে ম্যাক ওএস এর থেকে সস্তা। আর উইন্ডোজ সবগুলো ডিভাইসে চলে, বাট ম্যাক ওএস শুধু অ্যাপলের ডিভাইসেই চলবে, এটা হচ্ছে পার্থক্য। আর অ্যাপলের জাস্ট ডিসক্রিপশন দিছে, এটা আর তেমন কিছু লাগবে না। তারপরে আমরা পরের ইয়াতে যাইতে পারি, ইউনিক্স অ্যান্ড লিনাক্স। এখানে আরেকটা আছে একদম ফ্রি আর ওপেন সোর্স একটা উইন্ডো অপারেটিং সিস্টেম আছে, যেটার নাম হচ্ছে লিনাক্স। আর লিনাক্সের এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে সাধারণত ওই যে মিনি কম্পিউটার অন দ্য নেটওয়ার্কে যে কানেক্ট করা থাকে ওইখানে ইউনিক্স চলে, আর লিনাক্স চলে সাধারণত পার্সোনাল কম্পিউটার। এটুকুই। আচ্ছা, আমি এটা এড করতে চাই যে মনে করেন লিনাক্স গুলোতে আমরা কি করতে পারি, পোর্টেবল করতে পারি, কিন্তু ইউনিক্সে আমরা পোর্টেবল ব্যবহার করতে পারি না। পোর্টেবল এটা বলতে হলো আরেকটা ডিফারেন্স। একটু ইয়া করে বল। লিনাক্সে আমরা পোর্টেবল করে ব্যবহার, মানে যে কোনো পেন ড্রাইভ দিয়ে যদি আমরা লিনাক্স রেখে দিই তো এটা আমরা অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, কিন্তু ইউনিক্স দিয়ে কখনো আমরা করতে পারবো না, মানে একটা জিনিস রেখে দিলে পেন ড্রাইভে সেটা আমরা অন্য অপারেটিং মানে অন্য কোনো কম্পিউটারে নিয়ে এটা ব্যবহার করতে রান করতে পারবো না। এটা কি উইন্ডোজ যায়? উইন্ডোজ রান করতে পারবো। উইন্ডোজও না, উইন্ডোজ যায় না। উইন্ডোজ তো জাস্ট উইন্ডোজে যে ডিস্ক দিয়ে করতে হয় অথবা ইনস্টল করতে হয়, তাহলে লিনাক্স কি ইনস্টল লাগে না? ডাইরেক্ট পেন ড্রাইভে থাকলেই আমরা ইউজ করতে পারবো? আচ্ছা, লিনাক্স ইনস্টল লাগে না এমন কথা না, কিন্তু লিনাক্স এর কি অনেক তাড়াতাড়ি ইনস্টল হয়। আর ওটা কি করতে পারি আমরা পেন ড্রাইভে, যেহেতু হালকা, তারপরে ওপেন সোর্স, এটা বলতেছো যে আমরা পেন ড্রাইভে নিয়েও আমরা ওইভাবে ইউজ করতে পারবো। হ্যাঁ, আরেকটা মূল পার্থক্য হলো ইউনিক্স হলো ওপেন সোর্স না, আর লিনাক্স হলো ওপেন সোর্স। এই দুটো জিনিস মনে রাখলে হবে। হ্যাঁ, ওপেন সোর্স শুধু লিনাক্স, এটা মনে রাখলে হবে, ওএসও না, আর অ্যাপলের যে ইয়াটা আছে ওটাও না। আর ভার্চুয়ালাইজেশন হচ্ছে যে এটা সাধারণত আমরা একটা যদি সিঙ্গেল একটা ফিজিক্যাল কম্পিউটারে দেখা যায় আমরা অনেকগুলো ওএসও ইউজ করতে পারি। এটা মূলত কনসেপ্ট হচ্ছে ভার্চুয়ালাইজেশন। যেমন আমরা একটা কম্পিউটার যখন অন করব, যদি দুইটা ওএস ইনস্টল থাকে তাহলে অপশন আসে যে আমরা লিনাক্স দিয়ে ওপেন করব কম্পিউটারটা নাকি উইন্ডোজ দিয়ে ওপেন করব। তো এই যে সিস্টেমটা একই ফিজিক্যাল কম্পিউটারে আমরা সাপোর্ট করবে মাল্টিপল অপারেটিং সিস্টেম, তখন ওইটা এবং হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করে, এমন না যে দুইটা একসাথে ইউজ করতেছি, এমন না। তো যেটা আমরা সিলেক্ট করব ওইটা দিয়েই চালাবো। তো এইটা দুইটা কিওয়ার্ড বলতে হবে, একটা হচ্ছে সিঙ্গেল ফিজিক্যাল কম্পিউটারে অনেক মাল্টিপল অপারেটিং সিস্টেম, আর
সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে এটা ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, ঠিক আছে। তারপরে কি আছে, উইথ ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার একটু আছে, এটা একটু যে দ্য ফিজিক্যাল মেশিন ক্যান বি লজিক্যালি সেপারেট। আচ্ছা এটা একটু বলো ইব্রাহিম, এই যে উইথ ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। ইব্রাহিম আচ্ছা, এটা সম্পর্কে আমারও ধারণা নেই, এই দুইটা আচ্ছা তাহলে আমরা একটু রিডিং করি। দ্য ফিজিক্যাল মেশিন ক্যান বি লজিক্যালি সেপারেটেড ইনটু সেপারেট ওকে ইন্ডিপেন্ডেন্ট ভার্চুয়াল কম্পিউটার নোন অ্যাজ ভার্চুয়াল, যেমন হোস্ট, অপারেটিং সিস্টেম আর গেস্ট। ও আচ্ছা, এইটা হচ্ছে বলতেছে যে আমাদের একটা সিঙ্গেল মেশিন, এখন এইটা কিন্তু একজনই ইউজ করতে পারে। যে আমি জানি এই ল্যাপটপটা আমার, বাট মাঝে মাঝে কিন্তু আমরা ল্যাবে যখন ওপেন করি স্টুডেন্ট লেখা থাকে, আবার একটা লেখা থাকে অ্যাডমিন। তো এইটা হচ্ছে সিঙ্গেল ফিজিক্যাল মেশিনই, বাট এটা লজিক্যালি দেওয়া থাকে যে দুইজন ইউজার আছে, তার মানে দুইজনের মালিক একটা ডিভাইসের। তো এই যে সেপারেট করছে লজিক্যালি এবং ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারতেছে, অ্যাডমিন যখন ইউজ করে, আবার স্টুডেন্টরা যখন ইউজ করে ইন্ডিপেন্ডেন্টলি, সে একটা মেশিনই লজিক্যালি দুইভাবে ইউজ করতেছে। যেমন হোস্ট অপারেটিং সিস্টেম একটা, আবার গেস্ট আসলে সে দেখা যায় লিমিট করে রাখা যায় যে গেস্ট এই জিনিসগুলো ইউজ করতে পারবে, আবার হোস্ট দেখা যায় ফুল অ্যাক্সেস থাকে। তো এই জিনিসটাই আর কি, ওই মোটামুটি ওই প্রথম যেটা বললাম ওটার মতোই, যে দুইটা অপারেটিং সিস্টেম থাকে, বাট এই সফটওয়্যারের ক্ষেত্রে বলছে একটা অপারেটিং সিস্টেমে চললো, বাট তার ভিতরে আবার দুইজন ইউজার, এই জিনিসটা আর কি, যতদূর এখন বুঝলাম। কারো কনফিউশন আছে? না, কন্টিনিউ। ওকে, তো এখানে আবার মোবাইল, ওই যে আগে যতগুলো আমরা বললাম ও গেল, এখন হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম তিনটা ক্যাটাগরি যে একটা ছিল, তো এর ভিতরে হচ্ছে যে ইমবেডেড যেটা আমরা বলি, কারণ হচ্ছে একদম পার্মানেন্টলি রোমে স্টোর থাকে ওএসটা। তো এখানে কিছু এক্সাম্পল বলছে, স্যার যদি এক্সাম্পল জিজ্ঞেস করে, ব্ল্যাকবেরি ওএস আগে অনেক পপুলার ছিল, তারপরে আইফোন ওএস, অ্যান্ড্রয়েড, সিম্বিয়ান, উইন্ডোজ ফোন 7-এও এখন উইন্ডোজের ওএস আছে মোবাইলের জন্য। এটা জাস্ট হচ্ছে থিওরি। তারপরে আচ্ছা, মানে মোবাইল ওএস এর জন্য জাস্ট আমরা তিনটা বললে হয়ে যাবে, যেমন আমাদের অ্যান্ড্রয়েড, পপুলার কোনটা আছে? অ্যান্ড্রয়েড আছে, আইফোন ওএস, আইফোন আছে, আর ব্ল্যাকবেরি। এটা হলো উইন্ডোজ, এরকম। আচ্ছা হ্যাঁ, এটাও হয়। ব্ল্যাকবেরিটা সাধারণত বলে, কারণ আগে অনেক পপুলার ছিল তো এই জন্য। হ্যাঁ, তারপরে ইউটিলিটিস আছে। ইউটিলিটিস ওই যে ও বলছিল, যেটা হচ্ছে যে এটা সাধারণত এক্সট্রা একটা ফিচার বা স্পেসিফিক কিছু জব করে, যেমন ওই যে স্পেশালাইজ প্রোগ্রাম ডিজাইন টু মেক কম্পিউটার ইজিয়ার। এই যে বললাম এক্সট্রা ফিচার অ্যাড করে দেখা যায় কম্পিউটারটা ইজি করে দেয় আমাদের চালানোটা। যেমন এই যে মোস্ট এসেনশিয়াল ইউটিলিটিস দিছে, যেমন অ্যান্টিভাইরাস একটা আছে, এটা কি এক্সট্রা একটা ফিচার অ্যাড করতেছে, আমাদের সিকিউরিটি দিতেছে। তারপরে এই যে আনইনস্টল প্রোগ্রাম ইনস্টল যে করি, এটাও কিন্তু একটা ফিচার অ্যাড করা, না হলে এটা সম্ভব ছিল না। তারপরে ব্যাকআপ প্রোগ্রামস, তারপরে ফাইল কম্প্রেশন প্রোগ্রাম, এই যে আমরা ফাইল কম্প্রেস করি, এই যে একটা সফটওয়্যার এই জিনিসটা আমাদের প্রোভাইড করে, এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার আর কি। তারপরে ট্রাভেল শুটিং আছে। তারপরে এই যে উইন্ডোজ সাধারণত অনেক প্রবলেম নিজেই সলভ করে, ডায়াগনোস করে বা ট্রাভেল শুটিং করে। এটা আচ্ছা, এটা তো লাইক দ্যাট, আমাদের যদি মনে করেন আমাদের কারো যদি ফ্যামিলি ডক্টর থাকে, অনেকে আমাদের, অনেকে নাই কিন্তু অনেকের আছে যে ফ্যামিলি ডক্টর, ঠিক আছে, এটা ফ্যামিলি ডক্টরের সাথে তুলনা করা যেতে পারে। যেমন আমাদের যদি কোনো ফ্যামিলি ডক্টর থাকে, তখন আমাদের কোনো ছোটখাটো কোনো সমস্যা হয়, অথবা ছোটখাটো যদি কোনো রোগ হয়, আমরা সরাসরি ফ্যামিলি ডক্টরের কাছে যাই, স্পেশালাইজডের কাছে যাই না। তো ইউটিলিটিসটাও এরকম, আমাদের যখন আমাদের কোনো পিসিতে কোনো ছোটখাটো যখন কোনো জিনিস প্রয়োজন হয়, তখন আমরা কি করি, ইউটিলিটিসটা ব্যবহার করে। আর যদি স্পেসিফিক কোনো কিছু যদি আমাদের প্রয়োজন হয়, তখন আমাদেরকে কি করে, ওএসটা আমাদেরকে কনফার্ম করে যে আমার এই জিনিসটা প্রয়োজন, তো আমাকে মানে ইনসার্ট করতে হবে। তো এটা হলো ইউটিলিটিস। তো ইউটিলিটিস এর ভিতরে আছে ট্রাবল শুটিং এন্ড ডায়াগনস্টিক প্রোগ্রাম। তো ট্রাবল শুটিং এন্ড ডায়াগনস্টিক প্রোগ্রামটা হলো ট্রাবল শুটিং এন্ড ডায়াগনস্টিক প্রোগ্রামটা হলো আমার পিসিতে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন নেটওয়ার্কিং সমস্যা, অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যান দিই কিন্তু ল্যানটা পায় না অনেক সময়। তো এই সমস্যাটা যদি আমরা ট্রাবল শুটিং আর ডায়াগনস্টিক প্রোগ্রামটা ক্লিক করি, তো এটা কি করে, অটোমেটিক সে চেষ্টা করে যে কম্পিউটারের ভিতরে কি প্রবলেমগুলো আছে, তো প্রবলেমটা যদি ছোটখাটো হয়, সে নিজে নিজে ট্রাই করে সলভ করার জন্য। আর অ্যান্টিভাইরাসটা কি, অ্যান্টিভাইরাস হলো কোনো আমাদের প্রোগ্রামের, আমরা জানি যে আমাদের পিসিতে যদি কোনো ক্ষতিকর কোনো কিছু থাকে, তো এটা অবশ্যই বের করে এবং প্রোটেক্ট করে ঢুকতে না পারে। আচ্ছা, তারপরে হলো ব্যাকআপ প্রোগ্রাম। তো ব্যাকআপ প্রোগ্রামটা তো সবাই জানে যে আমাদের কোনো একটা প্রোগ্রাম আছে, সো ওটাকে ব্যাকআপ করে রাখার জন্য এটা ব্যাকআপ প্রোগ্রামটা ব্যবহার করে থাকে। আর ফাইল কম্প্রেশন প্রোগ্রামসটাও এটা হলো জাস্ট, অনেক সময় কি হয়, আমরা অনেক কিছু ড্রাইভ থেকে ডাউনলোড করি, তো ড্রাইভ থেকে ডাউনলোড অথবা অন্য কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করি, কিন্তু ওইখানে থাকতে পারে, ভাইরাস থাকতে পারে, অথবা অনেক সমস্যা থাকতে পারে। তো এই সমস্যাটা রোধ করার জন্য আমরা ফাইল কম্প্রেশনটা ব্যবহার করি, অনেকগুলো ফাইলকে অ্যাটাচ করে তারপরে এটা কি করে ড্রাইভে আপলোড করি, তাহলে আমরা সহজেই কিন্তু এটা
ফাইল যখন কম্প্রেশন করব ফাইলের সাইজটাও তুলনামূলক কমে যায় এবং এটা থেকে ভাইরাস ঢোকার একটা সম্ভাবনা অনেক কম্প্যাক্ট কমে যায়। অবস্থায় থাকে যে অন্য নতুন ফাইলও অ্যাড হতে পারবে না এটার সাথে, আর এটার থেকে কোনো ফাইল লুজ হবে না এটার এটা জন্য। থেকে বের হতে পারবে। এটাই বেসিক্যালি। আর ওই যে নিচে কিছু এক্সাম্পল আছে, এগুলো বললে আসলে ইউটিলিটিসটা আরো মাথায় থাকবে, যেমন ডিস্ক ক্লিন আপ, ডিস্ক তারপরে এই যে রিস্টোর, ব্যাকআপ, তো এগুলো বুঝলি আর কি ইউটিলিটি ক্লিন আপ কাজে আর বুঝে ডিস্ক যাবে। ফ্র্যাগমেন্টেশন এই দুটো খুবই ইম্পর্টেন্ট ইউটিলিটি সফটওয়্যারের ক্ষেত্রে। কোনটা ডিস্ক কোনটা? ক্লিন আপ আর ও হ্যাঁ হ্যাঁ। ডিস্ক ক্লিন আপ আর হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। সো ডিস্ক ক্লিন আপটা কি? ডিস্ক ক্লিন আপ বলতে বোঝায় আমাদের যেমন আমরা যেমন কোনো ওএস ইনস্টল করি, তো ওএস ইনস্টল করলে সবসময় আমাদের যে কোনো একটা পার্টিশন, আমাদের যে হার্ড ডিস্কটা আছে, হার্ড ডিস্কের যে কোনো একটা পার্টিশন, মেবি ম্যাক্সিমাম সবাই ব্যবহার করে সি ড্রাইভটাতে আমাদের এই ওএসটা মানে ওএস এর যে আছে স্ট্রাকচার গুলো সেগুলো করা থাকে। সো ওইখানের কোনো ফাইল যদি অপ্রয়োজনীয় থাকে, তো ওই ফাইলগুলোকে ডিস্ক ক্লিন আপ করলে ওই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করে দেয়। আর ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনটা কি? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনটা হলো আমাদের র্যাম যেটা আছে, র্যামটা আমাদের যে ডাটাগুলো আমরা যখন এন্ট্রি করি আমাদের পিসিতে, তখন ওই ডাটাগুলো কি করে আমাদের ব্লক বাই ব্লক এটা কি করে স্টোর করে। সো ব্লক বাই ব্লক স্টোর করার সত্ত্বেও অনেক সময় আমরা কি করি, কোনো ডাটা যখন ডিলিট করি, আসলে কিন্তু র্যাম থেকে কোনো ডাটা ডিলিট হয় না, ওটা জাস্ট অ্যাড্রেসিংটা চেঞ্জ করা হয়। সো অ্যাড্রেসিং যদি চেঞ্জ করি, এরকম অবস্থা হতে হতে কিছু কিছু ব্লক আছে যেগুলো মানে অকার্যকর হয়ে যায়, এটা জাস্ট কোনো কাজ করে না, কিন্তু এটা থেকে যায় ওইখানে মানে র্যামের ভিতর। তো আমাদের কি করে, র্যামের যে জায়গাটা কমাতে থাকে। তো এই কমানোটা দূর করার জন্য আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনটা ব্যবহার করি। এতে করে আমরা মেমোরির ফুল যে অ্যাবিলিটি আর ফুল যে কার্যক্ষমতা এটা পেয়ে থাকি। এটা হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। আচ্ছা, এটা তাহলে কি এমন বলতেছো যে র্যামে তো সাধারণত আমরা মূল মেমোরি থেকে ফাইলটা নিয়ে এসে ইউজ করি, আবার যখন হচ্ছে যে আমরা ওই প্রোগ্রামটা অফ করে ফেলি বা কম্পিউটার অফ করি তখন তো এটা ক্লিন হয়, বাট কিছু জিনিস মাঝে মাঝে থেকে যায়, এটা বলতেছো না? মানে কিছু জিনিস আমাদের আমাদের যে মেইন মেমোরি তো র্যাম, তো মেইন মেমোরিতে কি হয়, মেইন মেমোরিতে কোনো ডাটা দিলে ডাটাটা কি করে, ব্লক আকারে করে না, স্টোর করে না। তো আমরা যদি কোনো ডাটাকে ডিলিট করি, তো ডিলিট করলে কি হয়, আমাদের বেসিক্যালি আমাদের কোনো ডাটাই ডিলিট হয় না। এজন্য আমরা কি করতে পারি, সব ডাটাই রিকভার করতে পারি। তো যদি কোনো ডাটা ডিলিট হয় না, তাহলে এটা কিভাবে আমরা দেখি যে ডিলিট হয়ে যাচ্ছে? এটা জাস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে, র্যামের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দেয়, যে এখানে অ্যাড্রেসটা আমাদের আর শো করে না। তো ডিলিট যদি না হয়, তো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে ওইখানে কিছুটা ব্লক অকার্যকর হয়ে যায়, কয়েকটা ব্লক। তো অকার্যকর হলে কি করে, আমাদের যে র্যামের অ্যাবিলিটি, মেবি আমাদের র্যামটা আসলে 4 GB, কিন্তু আমরা যখন ওই জিনিসটা হয় তখন আস্তে আস্তে আমাদের র্যামের কার্যক্ষমতাটা কমতে থাকে, 4 GB থেকে 3.96 GB। মানে এটা কি সলভ করা হয় এই ডিসফ্র্যাগমেন্টারের মাধ্যমে? হ্যাঁ, তখন আমরা যদি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন করে থাকি, তখন আমাদেরকে ফুল যে কার্যক্ষমতাটা, আর যদি কোনো ব্লক থেকে ভিতরে র্যামের ভিতরে, ওই ব্লকটাকে সে রোধ করে। আচ্ছা, এটাই হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ওকে, কন্টিনিউ করো। সুইচ। আচ্ছা, সো ডিভাইস ড্রাইভার। আচ্ছা, হ্যাঁ। ডিভাইস ড্রাইভারটা কি করে, আমাদের যে আমরা যখন কোনো ইনপুট আউটপুট ডিভাইস অ্যাড করি, তখন এটা কি করে, আমাদের যে এটা কিভাবে আমাদের সফটওয়্যার এই হার্ডওয়্যারের সাথে এবং কম্পিউটারের অন্যান্য অংশের সাথে মানে কমিউনিকেশন করবে, এটার একটা পদ্ধতি এটা নির্দেশ দেখায় করে। দেয়। এটা কেন দরকার হয় এটা যদি আমরা বলি, তাহলে যেমন ওএস কিন্তু সাধারণত কিছু ডিফল্ট দেয়। এখন দেখা যায় আমাদের নতুন নতুন অনেক ডিভাইস বাজারে আসতেছে, এখন ওএস তো বারবার এই জন্য আপডেট হবে না, এই জন্য দেখা যায় ওই ডিভাইসটার জন্য একটা ড্রাইভার তৈরি করে, ওই ড্রাইভারটা ইনস্টল করা লাগে। যদি ওই ডিভাইসটা আমরা আমাদের পিসিতে ইউজ করতে চাই, সেক্ষেত্রে ওই ড্রাইভারটা ইনস্টল দেওয়া লাগে, যাতে হচ্ছে ওই ডিভাইস কিভাবে কাজ করবে ওইটা স্টেপ বাই স্টেপ বলে দেয় হচ্ছে এই ডিভাইস ড্রাইভারটা। এখন অনেকগুলো আছে আমাদের, কি যেমন আমাদের প্রিন্টারের যদি আমরা কোন একটা প্রিন্টার কিনি, ওই প্রিন্টারের ডিভাইস ড্রাইভার কিন্তু আমাদের ওএস এ থাকে না। কিন্তু সব যদি ডিভাইস ড্রাইভার আমরা ওএস এ দিবে, ওএস অনেক বড় হয়ে যাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। তো এটার জন্য আমাদের কি করে, যে আমাদের ওই কোম্পানি আমাদের একটা ডিস্ক দিয়ে দেয়, অথবা ওই কোম্পানির একটা অথেন্টিকেট ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করে এই ডিভাইস ড্রাইভারটা দিতে পারি। তো এটা হলো প্রিন্টার অথবা অন্যান্য অনেকগুলো ইনপুট আউটপুট ডিভাইস আছে। তো ওইগুলো আমাদের বাজার থেকে এগুলো সাধারণত নতুন ডিভাইসের ক্ষেত্রে লাগে, কিন্তু আমরা যখন একটা ল্যাপটপ নতুন কিনি তখন কিন্তু অনেক সময় অনেকে দেখি যে আনার পরে দেখা যায় এই মাউস কাজ করতেছে না, বা অন্য পরে কিন্তু দেখা যায় দোকানদাররা ফিক্সড করে দেয়। আসলে তারা কি করে, ওই ডিভাইস একটা প্যাক আছে, ড্রাইভার প্যাক আছে, ওই প্যাকটা পুরো ইনস্টল দিয়ে দেয়, দেখা যায় সব সলিউশন হয়ে যায়। এটা তো কারো যদি দেখা যায় কোনো হার্ডওয়্যারের দেওয়া থাকে, ওইটা উইন্ডোজ 7 এই সমস্যাটা অনেক বেশি ফেস করা হতো, কিন্তু
উইন্ডোজ 10 এ এটা অনেক আপডেট করা হয়েছে। আমাদের ডিভাইস ড্রাইভার ম্যাক্সিমাম বলতে গেলে সবকিছুই দেওয়া আছে। আগে আমি যখন নিজেই করছি, আমি যখন ওই যেগুলো কিছুদিন ইনস্টল আগে দেওয়া 2 লাগতো। বছর আগে উইন্ডোজ 2007 ব্যবহার করতাম, আমি দেখতাম যে নেট কানেকশন আসতেছে না। তখন কি করবো, তখন দেখলাম যে আচ্ছা ডিভাইস ড্রাইভার যখন দিচ্ছি আমি তখন এটা আসলো। তো উইন্ডোজ 10 এ এই পদ্ধতি করা হয়েছে, এটা টেনে অনেকে বুঝতে পারবেন এইভাবে যে আমরা অনেক সময় দেখি যে আমাদের ল্যাপটপে অনেকগুলো পোর্ট থাকে না, দেখা যায় একটা পোর্ট আমরা কখনো ইউজ করি না, হঠাৎ করে যদি ওইটা ইনপুট করি তখন এখানে নিচে লেখা আসে যে ইনস্টলিং ড্রাইভার, এরকম একটা আসে। ওই জিনিসটাই আর কি, আসলে ওইটা দেওয়াই থাকে, আচ্ছা তখন তাহলে ইনস্টল করে না। আচ্ছা, কেউ যদি এই কথায় কোনো কিছু মানে বুঝেন না এরকম হয়, তাহলে চাইলে ভিজুয়ালাইজ দেখানোও যাবে কিছু জিনিস, যেহেতু ওএস এর সবকিছু আমাদের কম্পিউটারই আছে। তো কোনো অপশন যদি না বুঝেন তাহলে বললে দেখানো যাবে আর কি, না বুঝলে বললেন, কারণ কথা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ডগুলো না জানলে দেখা যায় হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। আচ্ছা ডিভাইস ড্রাইভার পরে তারপরে কি আছে? এই চ্যাপ্টার শেষ ও আচ্ছা, মনে হয়। এটা শেষ। সরি তৌফিক, তুমি শেয়ার করো সেকেন্ড স্লাইডটা। সেকেন্ড স্লাইড, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই চ্যাপ্টার থেকে আমি একটা রিভিশন দিই, এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্নটা থাকতে পারে হলো ওএস কি, তারপরে হলো সফটওয়্যারটা কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার কি, তারপরে ইউটিলিটিস কি, ইউটিলিটিস এর কয়েকটা উদাহরণ, ডিভাইস ড্রাইভার কি, ডিভাইস ড্রাইভার সাধারণত ডিভাইস একটু ভাই ড্রাইভার। আসতে ভাই, একটু স্লোলি ভাই। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় ইব্রাহিম থাকতে তুমি পারে যদি আচ্ছা একবার এমনি বলো, একবার বলে যাও, আর রেকর্ড যেহেতু আছে আপনারা ওই ভিডিও দেখলে তখন আবার লিখতে পারবেন। আমার মনে হয় না ইব্রাহিম তুমি একবার এমনিতে বলে যাও, যেহেতু রেকর্ড আছে ওইখান থেকেও আবার দেখতে পারবেন, অথবা ইব্রাহিম একটু কষ্ট করে যদি ওই লিস্ট করে দিলা একটা যে এই কোশ্চেন থাকতে পারে, আর এখন একবার এমনি বলে যাও। আচ্ছা আচ্ছা সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, তারপরে হলো স্পেশালাইজড বেসিক স্পেশালাইজড অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, সিস্টেম সফটওয়্যার কি, ওএস কি, তারপরে হলো ইউটিলাইজ সফটওয়্যার, ইউটিলাইজটা কি বোঝায় আমাদের, তারপরে ডিভাইস ড্রাইভারটা কি, তারপরে আছে হলো। আচ্ছা আমার কি স্লাইড 2 নাম্বার কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, জুম করলে মেবি বেটার হবে। জুম করতে হবে। একটু লিটল বিট। আচ্ছা তাহলে আমার মনে হয় এবার হ্যাঁ এবার ওকে। আচ্ছা এবার তাহলে শুরু করো, শুরু। এখান থেকে কি কিছু লাগবে? না, এখানে ওই আগের জিনিসই, কম্পিউটার সিস্টেম আর অপারেটিং সিস্টেম যেটা আছে ওইটাই। কোনটা কোনটা প্রসেসর, এই ইব্রাহিম একটু ফোন মনে হয় কাছে নিয়ে নাও, নাকি একটু বোঝা যাচ্ছে না। আচ্ছা চারটা মেইন স্ট্রাকচারাল এলিমেন্ট। আচ্ছা রিপিট করতেছে আমার কথা, এটার জন্য সমস্যা তোমার হচ্ছে। এখন কি আচ্ছা করলে ভালো হয়। ফোর স্ট্রাকচারাল এলিমেন্টস, চারটা মেইন স্ট্রাকচারাল এলিমেন্ট যেটা আছে প্রসেসর, মেইন মেমোরি, আইও মডিউলস আর এটা হলো সিস্টেম বাস। এই চারটা জাস্ট জানলেই হবে, আমার কাছে মনে হয় না আর বেশি কিছু লাগবে। আর মেইন মেমোরিটা কি আসলে? মেইন মেমোরিটা হলো আমাদের র্যাম। আর মেইন মেমোরিটা কেমন হয়ে থাকে? ভোলাটাইল হয়ে থাকে। এটা ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম। ও আচ্ছা আচ্ছা। তারপরে আসলে এইখানে যে চারটা স্ট্রাকচারাল এলিমেন্টস আছে, এইটা হচ্ছে যে অনেক জায়গায় আবার তিনটাও বলে, ঠিক আছে? ওই যে ইয়াটা বাদ দেয় মনে হয়, যে কোনটা বাদ দেয়, সিস্টেম বাস মনে হয় অনেক সময় বাদ দেয়। তো এটা আসলে আরো ভালো বুঝবো এই যে পরের স্লাইডে। এখানে ভিজুয়ালাইজ যদি আমরা একটু মনে রাখি তাহলে বলতেও সুবিধা হবে। তো এইখানে এই যে চারটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে সিপিইউ, অথবা ওই আগে যে প্রসেসর বলছে ওইটাই সিপিইউ, এই হচ্ছে মেইন মেমোরি, এই হচ্ছে সিস্টেম বাস, এই হচ্ছে আই মডিউল। তো সিপিইউতে সাধারণত থাকে বা প্রসেসরে সাধারণত থাকে এই যে বিভিন্ন ধরনের রেজিস্টার্স হচ্ছে একটা মেমোরি, ফাস্ট মেমোরি আর কি। তো এর ভিতরে আছে যে পিসি প্রোগ্রাম কাউন্টার, তারপরে এই যে ইনস্ট্রাকশন রেজিস্টার, তারপরে এই যে মেমোরি। তো এগুলোর নাম হচ্ছে এখানে দেওয়া আছে ফুল ফর্ম। তো এগুলোর এক একটা কি কাজ এটা পরের স্লাইডে আছে, বাট আপাতত আমরা যদি টপ লেভেল ভিউটা দেখি তাহলে আমাদের এই যে চারটা জিনিস, সিপিইউ এইখান থেকে ডাটাগুলো সাধারণত এই মেমোরি থেকে ডাটাগুলো ও সিপিইউ নেয়, তারপরে এখানে প্রসেস হয়, আরও মাঝে মাঝে আইও ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে এগুলো থেকেও ইনপুট নেয়। এখন নেয় এই তিনটার ভিতরে কমিউনিকেশন তৈরি করে হচ্ছে সিস্টেম বাসের মাধ্যমে দেখা যায় এই তিনটার ভিতরে যে তাদের কোঅর্ডিনেশন আছে, ডাটা আদান প্রদান আছে, এগুলো আর কি করে থাকে। তো এই যে চারটা মূলত হচ্ছে, আমরা মূলত যদি উপর থেকে দেখি বা টপ লেভেল দেখি তাহলে এটা। এর ভিতরে আবার দেখা সিপিইউর ভিতরে তো অনেক কিছুই আছে। তো সাধারণত আমরা যেহেতু ওএস পড়তেছি ডিটেলসে যাওয়া লাগবে না, ওএস সাধারণত কাজ করে সিপিইউ নিয়ে, আইও মডিউল নিয়ে আর মেমোরি নিয়ে, এইগুলোই ম্যানেজমেন্ট আমরা আগে পড়ে আসছি যে ওএস এর ফাংশন। তো এগুলো গেল। আর হচ্ছে ওই সেম জিনিসই আবার ব্যাখ্যা করছে এই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার বা এমএআর যেটা আছে,
এটা সাধারণত করে যে অ্যাড্রেস স্পেসিফিক করে পরবর্তী যে রিডটা আছে নেক্সট রিড, মানে আমাদের একটা ইনস্ট্রাকশন প্রসেস চলতেছে, বাট চলতেছে ঠিক আছে, এখন র্যামে বা মেমোরিতে পরের যে ইনস্ট্রাকশনটা হবে ওইটাও নিয়ে আসে। তো ওই যে আগে আগে নিয়ে আসে ওই অ্যাড্রেসটা সাধারণত ডিফাইন করে এমএআর স্পেসিফাই করে। আর মেমোরি বাফার রেজিস্টার কাজ করে সাধারণত ওই ডাটাটা নিয়ে, এটা হচ্ছে অ্যাড্রেস নিয়ে কাজ করে, এটা ডাটা নিয়ে কাজ করে। যেমন কন্টেন্ট ডাটা টু বি রিটেন ইনটু মেমোরি টু রিসিভ ডাটা রিড ফ্রম মেমোরি, এটা হচ্ছে এই যে মেমোরি থেকে ডাটাটা নিয়ে আসে, ওই ডাটাটাই হচ্ছে মেমোরি বাফার রেজিস্টারে সাধারণত থাকে। কারণ মেমোরিতে কিন্তু হাজার হাজার ডাটা থাকে, কিন্তু প্রসেস আমরা করতেছি একটা ইনস্ট্রাকশন করতেছি, ওই ইনস্ট্রাকশনের জন্য যে ডাটাটা দরকার ওইটাই মেমোরি বাফার রেজিস্টারে আইসা জমা থাকে। তো সিমিলারলি এখানে দিছে ইনপুট আউটপুট অ্যাড্রেস, ওই সেম ভাবে ইনপুট আউটপুট অ্যাড্রেস রেজিস্টার, এটা হচ্ছে যে স্পেসিফাই পার্টিকুলার আইও ডিভাইস, তারপরে কি আইও বাফার রেজিস্টার ইউজ ফর এক্সচেঞ্জ দ্য ডাটা বিটুইন, ও আচ্ছা এটা বলছে যে আমরা যে একটা যেমন কিবোর্ডের মাধ্যমে একটা ডাটা দিলাম, এটা আবার প্রসেসরে গেল, এই যে ইয়াটা রক্ষা করা, এটা যে যার মাধ্যমে হইতেছে, মানে ওই ইনপুট আউটপুট ডিভাইসের ডাটাটা যেখানে গিয়ে থাকতেছে ওইটা থাকতেছে বাফারের ভিতরে, আর যে অ্যাড্রেসটা লাগে আমাদের ওই ডাটাটা রাখার জন্য ওইটা করতেছে আইও অ্যাড্রেস রেজিস্টারে। এই দুইটাই রেজিস্টার মানে হচ্ছে মাথায় রাখতে হবে এক ধরনের স্টোরেজ ডিভাইস। আর মেমোরি মডিউল যেটা কনসিস্ট অফ সেট অফ লোকেশন ডিফাইন্ড বাই সিকুয়েন্সিয়ালি নাম্বারড, আচ্ছা এটা আমি এমনিতে এখন বুঝলাম, যেটা হচ্ছে মেমোরি মডিউলটা হচ্ছে সাধারণত আচ্ছা ভাই এটা লাগবে না। আচ্ছা ওকে, সিস্টেম বাসটা হচ্ছে জানি ওই তিনটা যে এলিমেন্ট আছে ওইটার সাথে কমিউনিকেশন তৈরি করে। প্রসেসর রেজিস্টার বলো, বলো রেজিস্টারটা পড়া নাই, রেজিস্টার লাগবে না না? আচ্ছা ইউজার ভিজিবল রেজিস্টার মনে হয় কন্ট্রোল স্ট্যাটাস রেজিস্টার এগুলো পড়াইছিল না একবার? এটা তো রেজিস্টারটা আমার তো মনে হয় যতটুকু পড়া নাই। আচ্ছা এবার যদি আর কি আমরা শুধু টাইপসটা একটু মাথায় রাখি যে ইউজার ভিজিবল রেজিস্টার যেগুলো আছে ওইটা না, এইটা মাথায় রাখলে হবে। এই যে টাইপস অফ রেজিস্টার, ডাটা রেজিস্টার আছে, অ্যাড্রেস রেজিস্টার আছে, জেনারেল পারপাস রেজিস্টার আছে, এগুলো আর কি যদি টাইপস যদি বলে। ও আচ্ছা ইউজার ভিজিবল রেজিস্টারের হচ্ছে দুইটা টাইপ। হ্যাঁ আপু, হ্যাঁ এগুলো থেকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করে, ওই যে প্রত্যেকটা কাজ জিজ্ঞেস জিজ্ঞেস করে। করে। আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রথমে আগে রেজিস্টারটা বুঝলাম। রেজিস্টারটা হচ্ছে এক ধরনের স্টোরেজ যেটা হচ্ছে ডাইরেক্ট প্রসেসরের ভিতরে দেওয়া থাকে। তো এরা হচ্ছে বিভিন্ন ডাটা অ্যাড্রেস এগুলো কন্টেন্ট করে। তো এগুলো যেহেতু অনেক ধরনের জিনিসই স্টোর করে এই জন্য এটার আবার ডিফারেন্ট টাইপ আছে। এর ভিতরে টাইপ একটা করলো যে এই ওএস এর ভিতরে আমি দেখতেছি ইউজার ভিজিবল রেজিস্টার্স আর হচ্ছে কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার্স, এইটা হচ্ছে প্রধান দুই টাইপস। এরপরে আবার এই ইউজার ভিজিবল রেজিস্টারটা আবার টাইপ করা হয়েছে। ইউজার ভিজিবল কেন বলা হয়েছে, কারণ হচ্ছে ক্যান বি রিড অর রিটেন বাই মেশিন ইনস্ট্রাকশন। ঠিক আছে, এই যে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে পড়ি ওই কোডের মাধ্যমে করা যায় এটা বলছে, মানে ইউজার ম্যানিপুলেট করতে পারে। তো এটার যে টাইপ বলছে যে ডাটা রেজিস্টার বলছে। এখন ডাটা রেজিস্টারটা হচ্ছে সাধারণত প্রসেসর একটা প্রসেস এক্সিকিউশন করব, ওই ইনস্ট্রাকশনটার জন্য যে ডাটাটা দরকার হয় এটা এই ডাটা রেজিস্টারে আইসা জমা হয়। তো ডাটা রেজিস্টার আরও অনেক ধরনের আছে, এটা এখানে নাই। বাট এই যে অ্যাড্রেস রেজিস্টারের ভিতরে আবার আছে হোল্ড দ্য অ্যাড্রেস and used by instruction that indirectly access primary memory। ও আচ্ছা এই অ্যাড্রেস রেজিস্টারে কিছু অ্যাড্রেস জমা থাকে, যে অ্যাড্রেসগুলো সাধারণত মেইন মেমোরিতে যে ডাটা রাখা আছে ওইখানের অ্যাড্রেসগুলো আসলে দেওয়া থাকে। সে ওইখান থেকে যে আমি মেইন মেমোরির এই সেকশন থেকে এই ডাটাটা আনবো, আবার ওই সেকশন থেকে ডাটাটা আনবো, এটা সাধারণত এই অ্যাড্রেস রেজিস্টারে থাকে। এরা আবার ভাগ আছে ইন্ডেক্স রেজিস্টার। ইন্ডেক্স হচ্ছে সাধারণত আমরা বইয়ে যখন প্রথম খুলি দেখা যায় না, ইন্ডেক্স থাকে যে এই জিনিসটা এই পেজে আছে বা এই চ্যাপ্টারে আছে। তো ওইটাই আর কি আমাদের যে অনেকগুলো ডাটা যখন থাকে ইন্ডেক্স রেজিস্টার একটা ইন্ডেক্স তৈরি করে যে এই ডাটাটা অমুক জায়গায় আছে, শুধু এইটুকুই বলে। আর সেগমেন্ট পয়েন্টার আর স্ট্যাক পয়েন্টার সাধারণত হচ্ছে একটা অ্যাড্রেসের দুইটা সেগমেন্ট থাকে। ঠিক আছে, এটা আসলে এই ওএসে অতভাবে বলে নাই, বাট এইখানে যতটুকু বলছে এতটুকু আমরা বুঝি, যেটা হচ্ছে উইথ সেগমেন্ট অ্যাড্রেসিং মেমোরি ইজ ডিভাইডেড ইনটু সেগমেন্টস উইচ আর ভিজিবল লেন্থ ব্লক অফ ওয়ার্ডস। তো সাধারণত আসলে আমাদের একটা ওয়ার্ড সাধারণত 16 বিটের থাকে, ওইটা ওই যে অ্যাড্রেসটা থাকে ওইটারে সেগমেন্টেশন করা হয়, মানে দুইটা ভাগে ভাগ করা হয়। তো যখন আমরা দুইটা ভাগ বলতে একটা হচ্ছে হায়ার বাইট আর একটা লোয়ার বাইট থাকে। আসলে এগুলো বললে মনে হয় একটু কঠিন মনে হবে, এর থেকে আমরা শুধু জানি সেগমেন্ট পয়েন্টার হচ্ছে
ওই যে দুইটা সেগমেন্টে ভাগ করা হয়, ওইটা পয়েন্ট করার জন্য যে অ্যাড্রেসটা লাগে ওইটা রাখে এই রেজিস্টারে। আর স্ট্যাক পয়েন্টার সাধারণত এই স্টোরেজ যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে অনেকগুলো স্ট্যাকের মতো থাকে। স্ট্যাক বলতে আর কি, যে ও একবার মেনশন করছিল যে অনেকগুলো ব্লক আকারে থাকে। তো এই যে ব্লকের যে এক একটা পয়েন্টার থাকে অথবা অ্যাড্রেস থাকে, এই জিনিসটা হচ্ছে স্ট্যাক পয়েন্টারের কাজ। আর এটা আন্ডার অ্যাড্রেস রেজিস্টার। আচ্ছা, স্ট্যাক পয়েন্টারটা আসলে হ্যাঁ, হলো বলো। LIFO, মানে লাস্ট হ্যাঁ, ইন এই যে লাস্ট ইন ফার্স্ট আউট। ও আচ্ছা, এটুকুই। যে লাস্টে আসবে সে ফার্স্ট হ্যাঁ, ওই যে বললাম যে ব্লক আকারে থাকে, এগুলো হচ্ছে যেমন আমরা একটা যদি প্লেট সাজাই, ওই যে প্লেটগুলো অনেকগুলো থাকে, এখন উপর থেকে একটা প্লেট নিয়ে যাই, এই যে যেটা লাস্টে গেছে ওইটাই আমি আবার প্রথমে নিয়ে গেছি। তো ওই সারি সারি প্লেট থেকে অথবা সারি সারি মেমোরি থেকে যেটা লাস্টে থাকে ওইটাই আবার সিকুয়েন্সিয়ালি নেয়। তো এটাই ও বলতে চাইছে। আর তারপরে তো এই দুইটা টাইপের, একটা গেল ইউজার ভিজিবল, এখন আরেকটা আসলো কন্ট্রোল অ্যান্ড স্ট্যাটাস রেজিস্টার। তো এটা আলাদা, কারণ হচ্ছে ইউজড বাই প্রসেসর টু কন্ট্রোল অপারেটিং অফ দ্য প্রসেসর। তো আগেরটা বলছিলাম যে অ্যাসেম্বলি কোডের মাধ্যমে বা মেশিংয়ের মাধ্যমে মেশিং ইনস্ট্রাকশনের মাধ্যমে ইউজার ম্যানিপুলেট বা কন্ট্রোল করতে পারে, মানে এগুলো ইউজার ইউজ করতে পারে। বাট পরের যেটা বলা হয়েছে এইটা সাধারণত এই প্রসেসর ইউজ করে ওর নিজের কোডের মাধ্যমে। তো এগুলোর টাইপ কি, জেনারেল পারপাস রেজিস্টার আছে। জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে জেনারেল পারপাস বলতে কি, আমরা যে অ্যারিথমেটিক করি না, যোগ বিয়োগ করি যত, এগুলোর যে ডাটাগুলো আছে, ভেরিয়েবলগুলো যে রাখি, এটা সাধারণত এই জেনারেল পারপাস রেজিস্টারে থাকে। তো সব ধরনের অপারেশনগুলো এই জেনারেল পারপাস রেজিস্টার দিয়ে আমরা করতে পারি। তারপরে প্রোগ্রাম কাউন্টার, এই যে বললো যে পিসি, যেটা হচ্ছে হোল্ড দ্য মেমোরি অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন। নেক্সট ইনস্ট্রাকশন মনে রাখতে হবে। এটা মাঝে মাঝে স্যাররা কনফিউজ কোশ্চেন করে যে প্রোগ্রাম কাউন্টার কি, মানে হচ্ছে কোনটা হোল্ড করে, মেমোরি অ্যাড্রেস কোনটার হোল্ড করে। অনেকে ভুলে বলে দেয় যে যখন যে ইনস্ট্রাকশনটা চলতেছে এখন ওইটা একটা হোল্ড করে, আসলে না, ওইটা হোল্ড করে না। এই প্রোগ্রাম কাউন্টার হোল্ড করে পরবর্তী যে ইনস্ট্রাকশনটা আসবে ওইটার অ্যাড্রেসটা। আর ইনস্ট্রাকশন রেজিস্টারটা হচ্ছে পরবর্তী কারেন্ট যে ইনস্ট্রাকশনটা এই যে আছে, হোল্ড দ্য ইনস্ট্রাকশন কারেন্টলি বিং এক্সিকিউটেড। হ্যাঁ, কারেন্ট যে ইনস্ট্রাকশনটা হচ্ছে চলতেছে ওই ইনস্ট্রাকশনটার তো একটা স্পেস আছে, মানে স্টোর আছে, ওইটা যে স্টোর করে হচ্ছে আইআর বা ইনস্ট্রাকশন রেজিস্টার। রেজিস্টার একটা স্টোরেজ ডিভাইস, সো ইনস্ট্রাকশন রেজিস্টার হোল্ড করে ইনস্ট্রাকশন, শেষ। তারপরে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এটা হচ্ছে কন্টেন্স ভেরিয়াস কন্ট্রোল বিটস ইনক্লুডিং দ্য মোড বিট উইচ ডিটারমাইন। আচ্ছা, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডটা আসলে হচ্ছে আমার একটা প্রোগ্রাম শেষ হইলো, এখন ওইটা কি সাকসেসফুলি শেষ হইলো নাকি শেষ হইলো না, নাকি কোন রেজাল্ট দিল, 0 দিল নাকি 1 দিল। তো এই ধরনের কিছু স্ট্যাটাস আছে যে প্রতিটা এক্সিকিউশন শেষে ওইটা প্রসেসরে জানায় যে স্ট্যাটাস হচ্ছে এইটা, আমি এটা শেষ করছি, এখন আমার নেক্সট ইনস্ট্রাকশন দেন। এই যে স্ট্যাটাসগুলা বলে, এটা হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, পিএসডব্লিউ এর আরও একটু মনে হয় ডিটেলস আছে পরের স্লাইডে। তারপরে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, এটা তো আমরা জানি এএলইউতে সাধারণত এই যে পারফর্মস অল অ্যারিথমেটিক ফাংশনস অ্যান্ড লজিক অপারেশন, এই যে অ্যান্ড অর অপারেশন আছে, পরে যোগ বিয়োগ আছে, এই সাধারণত এই এএলইউ করে থাকে। এএলইউ সাধারণত মূল একটা জিনিস যেটা আমাদের কম্পিউটার যখন বলি যে একটা ক্যালকুলেটরে কাজ করে, এটা আসলে এই এএলইউর জন্য আমরা বলি, এটা সব অপারেশন করে। আর স্পেশাল পারপাস রেজিস্টার কিছু আছে, হোল্ড প্রোগ্রাম স্টেট, they usually include the program counter and status register, ওই যে আগের গুলাই আর কি আছে। the program counter and status register might be combined in a program status as PSW। আচ্ছা, এটা কি তুমি জানো আলাদাভাবে কিছু স্পেশাল পারপাস রেজিস্টার সম্পর্কে? আচ্ছা, স্পেশাল পারপাস রেজিস্টার হলো যেগুলো, যে স্পেশাল পারপাস রেজিস্টারের ক্ষেত্রে আমি অ্যাসেম্বলিতে পড়ছিলাম যে ওই মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের সময় ওইটা আর কি এই দুটো ব্যবহার করা হয়। এখানে তো এখানে একটু অন্যভাবে দিছে ইনক্লুড প্রোগ্রাম। আচ্ছা, এটা যদি আমার মনে হয় স্পেশাল পারপাস রেজিস্টার একটা সংজ্ঞা আছে, এইখানে যে কাজটা বলছে, বাট একটা সংজ্ঞা আছে, এটা যদি সার্চ দিয়ে আমরা শিখে নিই তাহলে ভালো হবে আর কি, স্পেশাল পারপাস রেজিস্টারটা। তো পরে আসলাম এই যে এই জিনিসটা সাধারণত স্যার যদি অ্যানালিটিক্যাল কোশ্চেন করে তখনই শুরু করবে এগুলা, যে ইনস্ট্রাকশন এক্সিকিউশন সাইকেল, যেটা বেসিক ইনস্ট্রাকশন সাইকেল। তো আমরা এইটা না শিখে যদি ডাইরেক্ট উইথ ইন্টারাপ্ট যেটা, আচ্ছা এইখান থেকে যাই তাহলে সুবিধা হবে। তো প্রথমে সাধারণত প্রসেসর একটা প্রসেস এক্সিকিউশন করে, অনেকগুলো নিয়ে যে কাজ করে এমন না। তো সাধারণত সে অনেকগুলো একটা প্রসেসকে বা পুরো একটা প্রোগ্রামকে সে অনেকগুলো ইনস্ট্রাকশনে ভাগ করা থাকে। তো একটা ইনস্ট্রাকশন যখন এক্সিকিউশন হবে, পুরো ইনস্ট্রাকশন জার্নিটা এই সাইকেলের মাধ্যমে বোঝানো হয়েছে। কিভাবে, একটা ইনস্ট্রাকশন আসলো, সে স্টার্ট করলো, স্টার্ট করার পরে স্টার্ট যখন করবে সে কি করবে, ফেচ করবে।
যে একটা ধরেন একটা ইনস্ট্রাকশন চলতেছে, তো এখন সে একটা ইনস্ট্রাকশন শুরু করবে, সে কি করবে ওই নেক্সট ইনস্ট্রাকশনটা ফেচ করবে। ফেচ বলতে ইনস্ট্রাকশনটা কি ওইটা আনবে, তার প্রসেসরে আনবে, আনার পরে সে শুধু ইনস্ট্রাকশনই ফেচ করবে না, সাথে সাথে ইনস্ট্রাকশনে যে ডাটা লাগবে ওইটাও ফেচ করবে। ফেচ মানে কালেক্ট বা টেক, তারপরে সে এক্সিকিউট করবে। এখন আমার কাছে ইনস্ট্রাকশনটাও আছে, ইনস্ট্রাকশনে যে ফেস মিন হলো মেমরি থেকে যে ডাটাটা ডাটাটা আছে ওটা আর কি কালেক্ট করে, এটা আর কি মেমোরি থেকে, মানে মেমোরিতে আমার ইনস্ট্রাকশন জমা আছে, মেমোরিতে আমার ডাটা জমা আছে, এখন মেমোরি থেকে তো আমার প্রসেসরে আনতে হবে কাজটা করার জন্য, এটা হচ্ছে ফেচ করে। তো এখন আমার একটা প্রোগ্রাম চালানোর জন্য আমার যেমন আমরা যদি এক্সাম্পল বলি, একটা আমরা দুইটা যোগ করব, 5 আর 5 যোগ করব, এখন আমার কাছে 5 আর 5 যোগ করো এই ইনস্ট্রাকশনটাও আছে, আর 5 আর 5 দুইটা ভ্যালু আছে, তার মানে ডাটা আছে, ইনস্ট্রাকশন আছে। এখন সে এক্সিকিউট করবে, তো স্টার্ট করলো, ফেচ করলো, এক্সিকিউট করলো। এখন এক্সিকিউট করার পর এক্সিকিউট করলো, এখন সে যদি শেষ হয়ে যায় প্রোগ্রামটা তাহলে হল্ট করবে, মানে স্টপ করবে, আর যদি শেষ না হয় তাহলে সে আবার নেক্সট এক্সিকিউশন মানে নেক্সট ইনস্ট্রাকশন ফেচ করবে। এটা গেল হচ্ছে সাধারণভাবে, এটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন সাইকেল। আচ্ছা আমি একটু অ্যাড করি এটাতে, ঠিক আছে ভাই? আচ্ছা প্রথমত মনে করেন আমরা যদি কোনো একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রামটাকে প্রথম কি করে কতগুলো ইনস্ট্রাকশন থাকে, জাস্ট লাইক এজ দ্যাট আমরা a প্লাস b প্লাস c যোগ করতে চাই। সো প্রথমে সে কি করবে, প্রথম ইনস্ট্রাকশনটাকে নিবে, এটাকে নিবে, এটাকে মেমোরি থেকে ফেস করে এখানে ফেস স্টেজে নিবে। ফেস স্টেজে যখন নিবে আচ্ছা ফেস স্টেজে যখন নিবে তখন সে আগে ডিকোড করে নিবে। ডিকোড করে নিবে, সে ডিকোড কিসের জন্য নিবে, কারণ সে সাধারণ ল্যাঙ্গুয়েজ তো বুঝবে না, আমাদের যে ল্যাঙ্গুয়েজ পিসির ল্যাঙ্গুয়েজ বুঝবে না। সো প্রথমে সে ডিকোড করবে, ডিকোড করতে তারপরে ফেস অপশন আসবে, ফেস অপশন আসার পরে কি করবে, পিসি কন্ট্রোলারের মাধ্যমে মানে প্রোগ্রাম কাউন্টারের মাধ্যমে সে কি করবে, পরবর্তী ইনস্ট্রাকশনে চলে যাবে। পরবর্তী ইনস্ট্রাকশনে কি করবে, প্রসেসর এক্সিকিউট করবে ইনস্ট্রাকশনটাকে। সো এক্সিকিউট কি করবে, আমরা নিছি a প্লাস b প্লাস c, সো এটাকে শুধু স্টোর করলো, স্টোর করার পরে কি করবে, আবার সে রিপিট করবে, কারণ তার a প্লাস b প্লাস c বাকি রয়েছে, a প্লাস b প্লাস c বাকি রয়েছে, শুধু আমরা এটাকে নিছি। তারপরে সে কি করবে, প্রোগ্রামের দ্বিতীয় পার্টে আসবে, প্লাস বিটাকে নিবে, প্লাস বিটাকে সেম ভাবে মেমোরি থেকে নিবে, ফেস অপশনে ডিকোড করে নিবে, ডিকোড করার পরে পিসি কন্ট্রোলের মাধ্যমে আবার সে এক্সিকিউশনে যাবে। এক্সিকিউশনে যাওয়ার পরে এখন সে কি হলো, a প্লাস b স্টোর করবে প্রসেসরে। প্রসেসরে স্টোর করার পরে এখন দেখবে আমার আর কিছু বাকি আছে কিনা, অবশ্যই আমাদের বাকি আছে a প্লাস b প্লাস c বাকি আছে। সো প্লাস সিটাকে সে নিবে, মানে সি যেহেতু বাকি আছে সে কি করবে, আবার রিপিট করবে। আবার রিপিট করার পরে আবারও ফেস অপশন আসবে এবং মেমোরি থেকে ফেস করে ডাটা নিবে, ডাটা নেওয়ার পরে সেটাকে ডিকোড করবে, ডিকোড করার পরে নেক্সট ইনস্ট্রাকশন মানে পিসি কন্ট্রোলের মাধ্যমে সে নেক্সট ইনস্ট্রাকশনে যাবে। এখন আমাদের মানে যে প্রসেসর দেখবে যে আমাদের এক্সিকিউশন সাইকেলের সময় আমাদের যে a প্লাস b প্লাস c আমাদের যে প্রোগ্রামটা আছে ফুলটা আমাদের নেওয়া শেষ। তখন আমাদের কি করতে হবে, এটা যেহেতু আমাদের পুরোপুরি কাজ করা শেষ তখন আমাদের কি করতে হবে, এটা হাল্ট করবে। সো দিস আচ্ছা, এটা এতখানি আসলে বললো বোঝার জন্য, অথবা আমিও যা বললো বোঝার জন্য। এখন স্যার যখন জিজ্ঞেস করবে তখন এটা একটা সেন্টেন্সে আগে সংজ্ঞাটা বলতে হবে। ডেফিনেশনটা হচ্ছে যে এই যে এই প্রোগ্রাম টু এক্সিকিউটেড বাই প্রসেসর কনসিস্ট অফ সেট অফ ইনস্ট্রাকশন স্টোরড ইন মেমোরি। আচ্ছা এটা না, এটা হচ্ছে যে সাধারণত, আচ্ছা এটা হচ্ছে the basic instruction cycle is, so when computer execute a program it follows a cycle like fetch, decode, execute and repeat. So this called in basic instruction cycle. ঠিক আছে, এটা বললেই হবে। আর যদি বলে ব্যাখ্যা করো তখন বলতে হবে ফেচ হচ্ছে সাধারণত মেমোরি থেকে এই জিনিসগুলো নেওয়া, কালেক্ট করা, এক্সিকিউট হচ্ছে ওইটা পারফর্ম করা, আর হল্ট হচ্ছে শেষ করা। আর এটা বারবার রিপিট হবে, যদি 100টা থাকে 100 বার রিপিট হবে। এটা গেল। এরপরে ফেচ, ডিকোড, এক্সিকিউটে আচ্ছা এই জিনিসগুলো আসলে বুঝাইছে, ও যে জিনিসগুলো অনেকখানি সেন্টেন্স আকারে বললো ওইটাই পিকচারে দেখাইছে, যে সিপিইউ সাধারণত পিসি থাকে, আই এর থাকে, এলইউ থাকে। তো এই পিসি আই এর সাধারণত কাজ করে এই মেমোরি থেকে ডাটাগুলো নেওয়ার জন্য, অ্যাড্রেস নেওয়ার জন্য, এলইউ কাজ করে ওই ইনস্ট্রাকশনটা পারফর্ম করার জন্য, অ্যারিথমেটিক হোক আর হ্যাঁ তারপরে ওই যে অ্যান্ড অপারেশন ও যত অপারেশন আছে এগুলো এলইউ কাজ করে, অ্যারিথমেটিক সাধারণত করে, আর এই রেজিস্টার হচ্ছে হোল্ড করে, এই প্রসেসরের ভিতরে ডাটাগুলো হোল্ড করে। এটা আর কি বুঝাইছে। আর হাউ ওএস রান আ প্রোগ্রাম, এইটা আসলে এইখানে আমি খাতায় একটু সুন্দর করে লিখছিলাম, বাট এই জায়গায়ও যা আছে এটাও যদি বলে, তো এখানে একদম ফার্স্ট টু লাস্ট দিছে, যেটা হচ্ছে কম্পিউটার বুট অ্যান্ড বিগিন রানিং ওএস। তো প্রথমে কম্পিউটারটা অন হইলো, সে বুট করলো, বুট বলতে অন হইলো আর কি, বিগিনস রানিং ওএস। ওএস যেহেতু একটা সিস্টেম সফটওয়্যার, এটাও মানে রানিং, এটারও শুরু করতে হবে আর কি, এটাও রান করবে। তারপরে ওএস কোড মাস্ট গেট ইনটু মেমোরি। এখন ওএস এর যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো তো
মেমোরিতে যাইতে হবে সামহাও। তারপরে হচ্ছে একটা ইনস্ট্রাকশন আসলো, এটা ফেচ করলো, ডিকোড করলো, এক্সিকিউট করলো, তারপরে ওএস রিকোয়েস্ট ইউজার ও আচ্ছা, যদি কোনো ইনস্ট্রাকশনের ভিতরে এমন থাকে যে আমার ইনপুট লাগবে, তখন ওএস সাধারণত রিকোয়েস্ট করে যে আমার এই ইনপুটটা ইয়াটা দাও, ইনপুটটা দাও। তারপরে ওএস লোডস অ্যাপ্লিকেশন। ও আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা চালাবো, যেমন আমরা ফটোশপ চালাবো, তো ফটোশপ যখন ক্লিক করি একটা টাইম নেয় কারণ হচ্ছে ওএস সাধারণত এই ফটোশপের যত ফাইলগুলো আছে এগুলো লোড করে, মেমোরি থেকে লোড করে, এগুলো হচ্ছে যে র্যামে নেয় কাজ করার জন্য, এটাই বলছে। তো পুরো একটা প্রোগ্রাম রান করার জন্য ওএস এগুলো করা লাগে। প্রথমে অন হবে, ওএস রান করা লাগবে, তারপর ওএস এর যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো ফেচ করতে হবে, ওএস এর যদি কোনো ইনপুট লাগে এগুলো হচ্ছে যেমন মাউসে ক্লিক করি, এটাও একটা ইনপুট। তো এই যে ক্লিক করে আমরা ফটোশপটা ওপেন করলাম, এটা ওএস রিকোয়েস্ট করলো, তারপরে ওএস হচ্ছে ওই অ্যাপ্লিকেশনটা লোড করলো, বলতে ফটোশপের ফাইলগুলো লোড করলো, এরপরে ওএস লোডস দ্য অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন ফার্স্ট ইনস্ট্রাকশন। এখন আমরা ফটোশপটা বা কোনো একটা যেমন কোড ব্লকসটাই আমরা ওপেন করে এখন আমাদের ফার্স্ট ইনস্ট্রাকশন দিলাম যে এই ফাইলটা সেভ করো বা ওপেন করো, এই যে ইনস্ট্রাকশনটা, এই ইনস্ট্রাকশনটার যে অ্যাড্রেস এগুলো লোড করলো, তারপরে সিপিইউ ফেচ করে, ডিকোড করে, এক্সিকিউট করে ওই অ্যাপ্লিকেশনের যে ইনস্ট্রাকশন আছে এইটা। আর আগে যে ফেচ ডিকোড বলছিল এটা হচ্ছে ওএস এর ইনস্ট্রাকশন ফেচ করে। তো একদম ওএস রান থেকে শুরু করে একটা অ্যাপ্লিকেশনের ইনস্ট্রাকশন কিভাবে বা একটা প্রোগ্রাম কিভাবে রান হয় এই জিনিসটা এই জায়গায় স্টেপ বাই স্টেপ বলা আছে, ঠিক আছে? তো স্যার যেহেতু স্লাইডে এতগুলো জিনিস দিছে, সেহেতু আমাদের কম্পিউটার অন থেকেই বলতে হবে যে কম্পিউটার অন করবে, পরে ওএস লোড করবে, ওএস এর ডাটা ফেচ করবে, ওএস এর যদি ইনপুট লাগে সে রিকোয়েস্ট করবে, তারপরে ওএস অ্যাপ্লিকেশন লোড করবে, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন লোড করবে, দেন লাস্টে ওই যে সাইকেলটা আমরা ব্যাখ্যা করলাম ওই সাইকেলটা সে পারফর্ম করবে। আচ্ছা ইব্রাহিম, তুমি এখন একটু ডিসক্রাইব করো পরের স্লাইডগুলো, আমার এখানে আজান দিচ্ছে। আচ্ছা, তারপরে নিচেরটা ঠিক আছে। আচ্ছা, ইন্টারাপ্টস। সো ইন্টারাপ্টসটা কি? ইন্টারাপ্টসটা হলো যখন আমাদের একটা একটা কাজের ভিতরে যখন অন্য আরেকটা কাজ আসে তখন আমরা এটাকে ইন্টারাপ্টস বলতে পারি। সো আমরা যদি এটা হিসেব ভাষায় বলি, সো আমাদের প্রসেসর যখন একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছে, ইন দ্য মিড টাইম ইফ আওয়ার প্রসেসর গেট অ্যানাদার ওকে another process, it's called interrupt. So এটা বলা যেতে পারে এভাবে যে if our processor execute on process, in the meantime if we get another process, it's interrupt. Okay, so interrupt আচ্ছা, না ডিস্টার্ব হচ্ছে না, বলেন আপনি। হ্যাঁ, আচ্ছা, এখানে যে বললাম যে একটা প্রসেস চলতেছে তখন আরেকটা প্রসেস আসে তখন ইন্টারাপ্ট, সো এটা ঠিক আছে, বাট এর সাথে সাথে খালি এমন না যে আরেকটা প্রসেস আসছে, এমন হইতে পারে ওই আমার সেম প্রসেসই আমার হঠাৎ করে ইনপুট আউটপুট মডিউল থেকে কোনো একটা রিকোয়েস্ট আসলো, অথবা হচ্ছে একটা প্রিন্টারের রিকোয়েস্ট আসলো, এগুলো বা প্রিন্টারের একটা কাজ শেষ হয়েছে এটা আমার সাথে জাস্ট জানাবে, এটাও একটা ইন্টারাপশন। তার মানে হচ্ছে নরমাল এক্সিকিউশনের ভিতরে কোনো ইন্টারাপশন আসলেই ওইটা ইন্টারাপ্ট। ইন্টারাপশন হতে পারে। ওকে, আচ্ছা, এই যে ওকে 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 ইন্টারাপ্ট হ্যান্ডলারটা এখানে নাই, এখানে নাই না? আচ্ছা, তো সামনে আরেকটা জিনিস আছে, এটা একটু বলে দাও ক্লাসটা। প্রোগ্রাম ক্লাসের ইন্টারপ্রেটটা তো আমি জাস্ট প্রোগ্রামার টাইম আইও আর হার্ডওয়্যার ফেলার, এটা এতটুকু করলে তো আমার স্যার যখন বলবে যে ক্লাসেস অফ ইন্টারাপ্ট বা যদি বলে টাইপস অফ ইন্টারাপ্ট এগুলো বলে, তখন এগুলো বলতে হবে যে ইন্টারাপ্ট কেন কেন হয়। ইন্টারাপ্ট এই চার জায়গা থেকে আসতে পারে, প্রোগ্রাম থেকে আসতে পারে। একটা এক্সাম্পল যদি জানি, এই যে ডিভিশন বাই জিরো, তো সাধারণত আমরা জানি এটা হয় না, তো এটা তখন সে ইন্টারাপ্ট হিসেবে নিবে। অথবা অ্যাটেম্প টু এক্সিকিউট অ্যান ইলিগাল মেশিন ইনস্ট্রাকশন, যেমন মাঝে মাঝে আমরা একটা বাটনে ক্লিক করার পরে ওইটা কাজ তো করেই না, উল্টা একটা আওয়াজ দেয়, টুনটুন একটা আওয়াজ দেয়, যে যেমন আমি একটা ফাইল ক্লোজ করার চেষ্টা করতেছি, তখন একটা আসলো যে সেভ করবেন না করবেন, বাট ওইটা আমরা ওইটার কোনো ডিসিশন না দিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম নিয়ে কাজ করতে যাইতেছি বা আরেকটা প্রোগ্রাম টিপ দিই, তখন কিন্তু একটা আওয়াজ আসে যে ওই আগের একটা প্রম্পট বা ডিসপ্লে ওপেন করা আছে। তো ওইটা হচ্ছে প্রোগ্রাম ইন্টারাপ্ট। আবার হচ্ছে টাইমার ইন্টারাপ্ট হচ্ছে আমাদের সবগুলো প্রসেসের জন্য। আচ্ছা, আরেকটা ইলিগাল মেশিন ইনস্ট্রাকশনের আরেকটা উদাহরণ বলি আমি। আরেকটা উদাহরণ হলো, মনে করেন আমাদের ওয়ার্ড যে ডক্স ফাইলগুলো আছে, ডক্স আকারে সেভ আছে, কিন্তু আমরা ওপেন করার সময়
ডক্সটা কেটে দিয়ে আমরা পিডিএফ লিখলাম, তখন এটা কি করবে? এটা একটা আচ্ছা, এটা একটা ইলিগাল হবে, বাট ইন্টারাপ্ট হ্যাঁ, কিনা শিওর না। ওকে, টাইমার যেটা হচ্ছে এটা হচ্ছে যে এই যে জেনারেট বাই টাইমার উইথিন আ প্রসেসর। তো প্রসেসর সাধারণত একটা এক্সিকিউশনের জন্য একটা টাইম ফিক্সড করা থাকে, অপারেটিং সিস্টেম টু পারফর্ম সার্টেন ফাংশন অন রেগুলার বেসিস। তো আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম সাধারণত পুরোটা চালানোর জন্য সে কিন্তু নিজে নিজে অনেকগুলো কাজ ভিতরে প্রসেস চলতে থাকে, নাহলে কিন্তু কম্পিউটারটা চলতো না। তো আমরা যখন নিজে একটা প্রোগ্রাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করি তখন কিন্তু তখন একটা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলতেছে, যেমন কোড ব্লকস চালাইতেছি অথবা ফটোশপ চালাইতেছি, পাওয়ার পয়েন্ট চালাইতেছি। তো এই সময় আমার প্রসেসরটা আমার ওএস চালানোর জন্য র্যামটা লাগে। তো এই যে একটা ভিতরে হয়, আসলে এটা আমরা দেখতে পারি না। তো এই যে আমাদের নিজস্ব অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর সময় ওএস এর যে রেগুলার কাজের জন্য যেগুলো লাগে, যে আমার এই টাইমটা হয়েছে, আমার এখন এই জিনিসটা লাগবে, এই টাইমারের মাধ্যমে এই ইন্টারাপ্টগুলো আসে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কাজ করার সময়, এটা আসে। তো এটার কথা বলছে। তারপরে আইও যেটা হচ্ছে এই যে আমাদের একটা প্রসেস চলতেছে, এখন আমরা প্রিন্ট করব অথবা আমরা একটা ইনপুট দিব, এই যে সিগন্যালগুলা। তারপরে হচ্ছে যে এমন আসতে পারে যে আমরা প্রিন্ট দিছি বাট প্রিন্টারে কাগজ নাই, এখন ওই জিনিসটাও তো আমার প্রসেসরে জানাতে হবে যে প্রিন্টারে কাগজ নাই। এটা ওই ইনপুট আউটপুট ডিভাইস থেকে আসতেছে ওই ইন্টারাপ্টটা, বা ইনপুট আউটপুট কন্ট্রোলার থেকে আসতেছে। আর হার্ডওয়্যার ফেলিওরটা বলছে যে জেনারেটেড বাই ফেলিওর সাচ এস পাওয়ার ফেলিওর, মেমোরি প্রায়োরিটি এরর। এটা সাধারণত জানি আমাদের যে হার্ডওয়্যারগুলো আছে এইখানে যদি ফেলিওর থাকে তাহলে তো ওই কাজটা সম্ভব না। তো ওইটা একটা ইন্টারাপ্ট হিসেবে কাউন্ট হবে, যে আমি কাজটা করতে পারতেছি না, এখন ইন্টারাপ্ট আছে। তো এটা গেল। এখন ইন্টারাপ্ট সাইকেল কি নাই, এই যে এটা পরে, আচ্ছা ঠিক আছে। ওকে, এটা বলো, বলো ইব্রাহিম, ফ্লো অফ কন্ট্রোল। মানে এটা উইথাউট ইন্টারাপ্টস। আচ্ছা, সো প্রথমত যখন আমাদের একটা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেই ইনস্ট্রাকশনটা কি করবে? আমাদের প্রসেসরটা রাইট করবে। ইনস্ট্রাকশনে দেখা গেল যখন রাইট করছে আইও রিকোয়েস্টটা, সো সে কি করবে? আইও প্রোগ্রামকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিল। সো ইনস্ট্রাকশনটা যখন চলবে উইথাউট ইন্টারাপ্টের ক্ষেত্রে, আমাদের যে আইও প্রোগ্রামটা মানে আইও ডিভাইসটা যখন আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে ওই ইনস্ট্রাকশনটা যখন করতে থাকবে, ইন দ্য মিন টাইম আমাদের যে প্রসেসর আছে, প্রসেসর কোনো কাজ করতে পারবে না, তখন তাকে ওয়েট করতে হবে। আর যখন আমাদের যে আইও ডিভাইসের কাজটা যখন শেষ হয়ে যাবে, যখন একটা সিগন্যাল দিবে আমাদের মানে আমাদের প্রসেসরকে যে আমাদের কাজটা শেষ অথবা রেজাল্ট দিয়ে দিবে, তখন কি করতে পারবে? প্রসেসর আবার অন্য আরেকটা প্রসেস নিয়ে কাজ করতে পারবে, এছাড়া সে অন্য কাজ করতে পারবে না। সো এখানে বেসিক্যালি কাজটা কেমন হবে? যখন আমাদের প্রসেসর একটা জিনিস রাইট করবে, রাইট করার সময় যখন আইও ডিভাইসকে একটা সিগন্যাল দিয়ে দিবে অথবা কাজটা দিয়ে দিবে, তখন প্রসেসর সবসময় জিজ্ঞেস করতে থাকবে আইও ডিভাইসকে, is the process is end, is your work is end or not, is your work end or not, এভাবে মানে প্রশ্ন করতে থাকবে এবং ওয়েট করতে থাকবে। সো বেসিক্যালি এটা হলো সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা উইথাউট ইন্টারাপ্টে। আমাদের যখন আমরা কোনো মানে আমাদের প্রসেসরকে সবসময় ওয়েট করতে হয় যখন আমাদের কোনো আইও ডিভাইস চলে, আর ইন দ্য মিন টাইম আমরা দুইটা তিনটা প্রসেস একসাথে কাজ করতে পারি না। হ্যাঁ, এটা এখানে মনে রাখতে হবে আসলে উইদাউট ইন্টারাপ্ট বা যে এই যে ফেসিলিটিসটা আছে এটা ছাড়াও কম্পিউটার কাজ করতে পারে। বাট আমরা যেহেতু জানি যে ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে প্রসেসরের থেকে স্লোয়ার, কারণ এরা ওইভাবে ইফিশিয়েন্ট ভাবে তৈরি করা না, প্রসেসর অনেক ফাস্ট। তো ওই যে তাহলে কি হবে, একটা প্রোগ্রামের জন্য অনেক টাইম লাগবে এক্সিকিউশনে। তো ইন্টারাপ্ট ছাড়া করা যায়, বাট কম্পিউটারে এটা একটা ফেসিলিটিস যে ইন্টারাপ্ট আছে দেখেই আমাদের ফাস্টার প্রসেসরের ওয়েট করা লাগে না স্লোয়ার ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। তো এই ইন্টারাপ্ট যদি থাকতো তাহলে আমাদের করতে পারতাম মাল্টিপল না, ওয়ার্কগুলো আমরা মাল্টিটাস্কিংটা করতে পারতাম, মাল্টিপল কাজগুলো করতে তো পারতাম। ফলো অফ কন্ট্রোল যেটা বলছে এটা একটু বলো। সব কন্ট্রোলের ক্ষেত্রে সেম থিং। ফ্লো অফ কন্ট্রোলে যখন মনে করো আমাদের প্রসেসরে যখন একটা ইনস্ট্রাকশন আসলো, সো প্রসেসর ইনস্ট্রাকশন আইও রিকোয়েস্ট আসলো একটা প্রসেসরে, সো প্রসেসর কি করবে? প্রথমে এটাকে রাইট করবে। রাইট করার পরে কি করবে? সে মানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া দরকার দিয়ে দিবে। ইনস্ট্রাকশন দেওয়ার পরে সে কিন্তু কাজ আইও ডিভাইসের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। আইও ডিভাইসকে কাজটা দেওয়ার সাথে সাথে সে প্রসেসর যে কাজটা আছে পরবর্তী কাজ করতে থাকবে। সে দেখবে অন্য কোনো কাজ আছে কিনা, তার অন্য কোনো প্রসেস আছে কিনা। সো ইন দ্য মিড টাইম যদি আমরা একটা ইন্টারাপ্ট পাই, অন্য কোনো একটা প্রসেস পাই, সেটা কি করবে? সেই ইন্টারাপ্টটাকে কি করবে? ইন্টারাপ্ট হ্যান্ডেলারে দিয়ে দিবে। ইন্টারাপ্ট হ্যান্ডেলারে দেওয়ার পরে ইন্টারাপ্ট হ্যান্ডেলার কি করবে? ওই কাজটাকে পুরোপুরি শেষ করবে। ওই কাজটা শেষ করার পরে আবার এটা ব্যাক করবে। ব্যাক করার প্রসেস, এটা আরেকটা প্রসেস আসলে ওইটাকে আবার রাইট করতে পারবো। এটাকে বেসিক্যালি যদি আমরা বলতে চাই যে এটার
যদি বেসিক্যালি আমরা বলতে চাই যে দুইটার ভিতরে পার্থক্য কি, ইন্টারাপ্টস আর উইথাউট ইন্টারাপ্টস। সো উইথাউট ইন্টারাপ্টস এ আমরা আমাদের প্রসেসরকে ওয়েট করতে হয়। যখন আমাদের আইও ডিভাইসটা কাজ করতে থাকে তখন আমাদের প্রসেসর জাস্ট ওয়েট করে এবং চেক করে যে আইও ডিভাইসের কাজটা শেষ হয়েছে কিনা, শেষ হলো নাকি শেষ হলো না। কিন্তু যখন উইথ ইন্টারাপ্ট যখন আমরা ব্যবহার করি আমাদের প্রসেসরকে ওয়েট করতে হয় না। যখন একটা প্রোগ্রাম দিয়ে দেয় সেই প্রোগ্রামটা মানে আইও ডিভাইসটা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, আইও ডিভাইস আলাদা করে একটা ইনস্ট্রাকশনটা কাজ করতে থাকে এবং প্রসেসর আলাদা করে অন্য প্রসেস নিয়ে কাজ করতে থাকে। তো এখানে কি করতে হয়, আমাদের টাইম এফিশিয়েন্ট অনেকটা টাইম এফিশিয়েন্ট হয় এবং আমরা আমাদের যে পিসিটাকে আছে এই পিসিটাকে খুব ভালো কন্ট্রোল করতে পারি। কিন্তু আমাদের উইথাউট ইন্টারাপ্টস আমাদের পিসিটাকে ভালো কন্ট্রোল করতে পারি না, কারণ আমরা মাল্টিপল টাস্ক করতে পারি না। আমরা আরো ভালো বুঝবো যদি ছবির সাথে একটু মিলাই করি। এটা আমরা পড়তেছি প্রোগ্রাম ফ্লো অফ কন্ট্রোল। তো একটা প্রোগ্রামে সাধারণত একটা ফ্লো থাকে, মানে কাজের একটা ফ্লো থাকে। এটা এই কন্ট্রোলটা কই যাবে আবার কই আসবে এটা এখানে বুঝাইছে। তো এটা আমরা পড়তেছি উইথ ইন্টারাপ্ট। উইথ ইন্টারাপ্ট যখন হবে ও যেটা বললো এইখানে ওর কথা সেমই, বাট এইখানে ইন্টারাপ্ট হচ্ছে আমরা যদি ছবিতে দেখি এই ক্রসগুলা। তো কি করতেছে সে, প্রসেসরটা কি করতেছে, যখনই একটা ইন্টারাপ্ট আসলো প্রসেসর কাজ চলতেছে, সে এই একটা ইনপুট নিল হয়তো, বা এই যে ইন্টারাপ্টটা এখানে আসলো, তো এই কন্ট্রোলটা তখন কি করে, ও কন্ট্রোলটা ইন্টারাপ্ট হ্যান্ডেলারে দিয়ে দেয়। ইন্টারাপ্ট হ্যান্ডেলার বলতে পারি যে আরেকটা সেপারেট একটা জিনিস যে শুধু ইন্টারাপ্ট হ্যান্ডেলই করবে। তো আমাদের এখানে একটা ইন্টারাপ্ট হলো, যে কোনো ইন্টারাপ্ট হইতে পারে, ওই যে 4 ধরনের পরে আসছি, প্রোগ্রাম ইন্টারাপ্ট হইতে পারে। তো ও হচ্ছে হ্যান্ডেল করতেছে, কিন্তু প্রসেসর তো আর বসে থাকবে না। প্রসেসরের কাজ করতেছে, মাঝে রাইট করতেছে, সবই করতেছে। আবার আসলো, আবার একটা ইন্টারাপ্ট লাগলো, আর সে আবার হ্যান্ডেলারকে একটা জবটা দিয়ে দিল। এইটা সেম ভাবে আমাদের অফিসে যেমন আমি একটা কাজ করতেছি, ধরেন আপনি হচ্ছে অফিসের বস, এখন আপনার কাছে অনেক সবই কাজ আসতেছে, সে আপনি এই কাজটা আসলো, আপনি এটাই আপনার এক কলিগরে দিয়ে দিলেন। আবার আপনি আপনার নিজের কাজ করতেছেন, আপনার কাছে আরেকটা কাজ আসলো যেটা আপনার মূল কাজে ইন্টারাপশন তৈরি করতেছে, আপনি কাজটা আপনার কলিগরে দিয়ে দিলেন, কারণ তার কাজই হচ্ছে ওইটা, কলিগের কাজ। তো এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এখানে শর্ট আইও কেন বললো, শর্ট আইও ওয়েট বলছে কারণ হচ্ছে এই একটা আসলো, এই রাইট করার পরে পুরো একটা এখানে একটা ইনস্ট্রাকশন 2 নাম্বার ইনস্ট্রাকশনটারে সে আবার ভাগ করা লাগছে, কারণ মাঝখানে ইন্টারাপশন আসছে। তো 2A করছে, 2B করছে, আবার এখানে 3 কে ভাগ করে 3A করছে, 3B করছে, এই যে ছোট ছোট সেকশনে ভাগ করা হয়েছে, এই জন্য একে আর কি শর্ট আইও ওয়েট বলা হয়েছে আর কি। অল্প অল্প সেকশনে সে ওয়েট করা লাগতেছে। তো এটা গেল। আর ট্রান্সফার কন্ট্রোল, এটা ওই সেম জিনিসটাই এখানে আবার বলছে, একটু পড়ি। দ্য প্রসেসর অ্যান্ড ওএস আর রেসপন্সিবল ফর সাসপেন্ডিং অ্যান্ড ইউজার প্রোগ্রাম অ্যান্ড দেন রিজিউমিং ইট দ্য সেম পয়েন্ট। আচ্ছা, এই যে আমরা কখন থামবো কখন আবার ব্যাক করব কন্ট্রোলটা, এটা সাধারণত ওএস রেসপন্সিবল এটার জন্য, বা সাসপেন্ড করার জন্য। তো এইটা এখানে বুঝাইছে, প্রোগ্রাম এখানে শুরু হলো, 1 গেল 2 গেল, এখান থেকে এক একটা ইনস্ট্রাকশন কাজ করতেছে, এখানে এসে আবার একটা আমরা পাইলাম, ইন্টারাপশন পাইলাম, সে হ্যান্ডেলারে পাঠাই দিল, হ্যান্ডেলার আবার 3টা ইনস্ট্রাকশন কাজ করলো, কারণ একটা ইন্টারাপশনের ভিতরে যদি অনেকগুলো কমান্ড থাকে সে কিন্তু সবগুলাই জব কাজ করবে। তো সে এখানে শেষ করতেছে, কিন্তু প্রসেসর কিন্তু ওই টাইমটুকুতে যতক্ষণে সে হ্যান্ডেলারটা ইন্টারাপ্টটা হ্যান্ডেল করতেছে, ওই সেম টাইমে প্রসেসরটা দেখেন এতটুকু চলে আসছে, মানে আই ছিল এখন আই প্লাস অন হয়ে গেছে। তো ওই প্রসেসরের এই জায়গাটুকু ওয়েট করা লাগতেছে না প্রসেসরের, কারণ প্রসেসর অনেক ফাস্টার। তো সে এইখানে করলো, তো তারপরে আবার সেই মূল কন্ট্রোলটা এখানে চলে আসলো। তো এই যে ট্রান্সফার কন্ট্রোল বা ইন্টারাপ্টের মাধ্যমে কন্ট্রোলটা এখানে গেছিল, আবার এখানে চলে আসে, ইউজার মূল প্রোগ্রামটা শেষ করে এমএ গিয়ে শেষ হয়, এটা বুঝাইছে এখানে। তারপরে ওই যে আগের যে সাইকেলটাই শিখছিলাম ওই সাইকেলটাই স্টার্ট হলো, ফেচ হলো, কিন্তু সব এক্সিকিউশন শেষে সে একবার চেক করবে যে চেক ফর ইন্টারাপ্ট, ইনিশিয়াল ইন্টারাপ্ট। আচ্ছা, সে কি করবে, চেক করবে কোনো ইন্টারাপ্ট আছে কিনা, যদি ইন্টারাপ্ট থাকে সে কি করবে, এই ইন্টারাপ্ট হ্যান্ডেলারকে বলে দিবে যে ইনিশিয়েট করো, এটা মানে শুরু করো ইন্টারাপ্ট, মানে প্রোগ্রাম ফ্লো দিয়ে দিবে তাকে। তো যদি ইন্টারাপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু সে আবার নেক্সট প্রোগ্রাম চলে যাবে। এখন এমন হইতে পারে ইন্টারাপ্ট আছে, বাট ওই যে আমরা শিখছি পরে প্রায়োরিটি আছে, যে এই ইন্টারাপশনটা আমরা নিব না নিব। স্যার এক্সাম্পল দিছিল যে সে ক্লাস নিতেছে, ওই সময় একটা স্টুডেন্টও ফোন করলো, আবার ডিএমএমও ফোন করলো, আর আমাদের ক্লাসও চলতেছে, তার মানে 3টা কাজ একসাথে। এখন সে প্রায়োরিটি বেস করলো যে না আমি হচ্ছে ডিএমএম এর কলটা ধরবো, তখন সে কি করবে, ক্লাসটা অফ করবে, সে ইন্টারাপ্টটা ডিসেবল করে দিবে, তার মানে আমাদের পড়াটা অফ করে দিল। আবার একটা স্টুডেন্ট ফোন দিছে, ওইটাও সে কেটে দিল, কারণ ইন্টারাপ্ট হইতেছে, তো ইন্টারাপ্ট ডিসেবল করে দিল, কিন্তু সে ডিএমএম এর কলটা ধরলো, তার মানে সে ইন্টারাপ্ট ইনেবল করলো, ওই ইন্টারাপ্টটা ইনেবল করলো, সে ইন্টারাপ্ট হ্যান্ডেলার বা ডিএমএম এর সাথে কথা শেষ করলো, সব শেষ করে আবার নেক্সট ইনস্ট্রাকশনে চলে আসলো। এই
এইটাই আর কি ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট। সব কিছু থাকবে কিন্তু সে প্রতিবার চেক করবে ইন্টারাপ্ট আছে কিনা, থাকলে ইন্টারাপ্টটা শেষ করবে অথবা ডিসেবল করবে। আর এটাই আর কি বাড়তি। ঠিক আছে, কারো কনফিউশন আছে? এটা কিন্তু কোশ্চেন করে। আচ্ছা নেক্সট। ভাইয়া ওই যে ইন্টারাপ্টের হ্যাঁ, অ্যাডভান্টেজ ইন্টারাপ্টের আছে না? অ্যাডভান্টেজ হচ্ছে আচ্ছা আমার কথা আমি শুনতেছি। আচ্ছা আবার বলি, ইন্টারাপ্টের অ্যাডভান্সটা হচ্ছে আমাদের প্রসেসর যেহেতু রেজিস্টারে চলে অথবা অনেক ফাস্ট টেকনোলজিতে চলে, তো এই প্রসেসরটা অনেক ফাস্ট, কিন্তু আমাদের ইনপুট আউটপুট ডিভাইস হোক আরও কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে এগুলো অনেক স্লো। এখন আমাদের একটা প্রোগ্রাম চলতেছে, তো এটার অ্যাডভান্টেজটা যদি ইন্টারাপ্ট থাকে তখন প্রসেসরের ওয়েট করা লাগে না কোনো ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। ইনপুট আউটপুট ডিভাইসকে হ্যান্ডেলারকে ওই জবটা দিয়ে দেয় যে তুমি এটা শেষ করে আমার কাছে বলো যে হ্যাঁ কাজটা শেষ, তখন সে প্রসেসর শুধু ডাটাটা নেয়। তো ইন্টারাপ্ট থাকলে কি সুবিধা কি হয়, প্রসেসর অনেক ফাস্ট হয়, অনেক এফিশিয়েন্ট হয়, আর একটা ইনস্ট্রাকশন প্রোগ্রাম কাজ করতে অনেক টাইম কম লাগে। ইব্রাহিম কিছু অ্যাড করলে করো। আচ্ছা প্রথমত প্রসেস মানে ইন্টারাপ্টের অ্যাডভান্সটা হলো ইন্টারাপ্টে আমাদের ইন্টারাপ্ট যখন আমাদের থাকে আমাদের প্রসেসর ওয়েট করতে হয় না, এটা হলো প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো আমরা পুরো প্রসেসর আমাদের ওয়েট করা লাগে না, তাহলে আমরা মাল্টিপল টাস্ক গুলো করতে পারি। তারপরে তৃতীয়টা হলো আমরা পুরো প্রসেসরকে কন্ট্রোল হ্যাঁ, করতে পারি ভালোভাবে। এই তিনটা বললে আমি মনে করি না। তারপরে প্রোগ্রাম ফ্লো আপ করানো উইথ ইন্টারাপ্টস। আগে আমরা শিখছিলাম ওই যে শর্ট আইও, কারণ কি ওইখানে ছিল এই 2 নাম্বার যে ইনস্ট্রাকশনটা ওইটা ভাগ ছিল 2A তে 2B তে, কারণ মাঝখানে একটা ইন্টারাপশন আসছিল। তো এই লং আইওর ক্ষেত্রে সাধারণত এই ইয়াটা হচ্ছে বড়, মানে প্রসেসর টাইমটা আসলে বেশি পায়। সে আবার একটা রাইট অপারেশন আসলো তখন আবার ইন্টারাপ্ট হ্যান্ডেলারে দিল। তো সাধারণত এখানে আমাদের ওই একটা ইনস্ট্রাকশন অনেকগুলো ডিভাইড করা না, এটা আর কি। একটু অ্যাড করো ইব্রাহিম। আচ্ছা এখানে আমি মানে এটা বলতে গেলে একদম পুরোপুরি ইসের মতো, শর্ট আইওর মতো পুরোপুরি সবগুলো কাজ মতো করা হয়ে থাকে। কিন্তু একটু নিচে যান, আমি একটু এটার কনফিউশনটা দেখাচ্ছি, মানে এটার পার্থক্যটা দেখাচ্ছি। এছাড়া সবগুলো একই রকম। আচ্ছা এখানে দেখেন যে নো ইন্টারাপ্টস, আর এখানে দেখাচ্ছে শর্ট আইও। সো এখানে আমি যেটা বলছিলাম যে দেখেন 1 4 তারপরে হলো প্রসেসর ওয়েট, মানে আমাদের যখন কোনো ইন্টারাপ্ট থাকে না তখন আমাদের প্রসেসরকে ওয়েট করতে হয়। সো এট দ্য সেম টাইম আমরা যদি শর্ট আইওটা দেখি তাহলে আমাদের এখানে কিন্তু কোনো প্রসেসরকে ওয়েট করতে হচ্ছে না আইও প্রোগ্রামের জন্য। তো এটা আমাদের এফিসিয়েন্সি। কিন্তু আমরা যদি লং ইসের ভিতরে যাই, নিচে যান একটু, লং লং আইওর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, লং আইওর ক্ষেত্রে নো ইন্টারাপ্টে তো আমাদের আগে থেকেই প্রসেসর করতে হয় দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যখন লং আইওতে দেখি প্রসেসরকে লিটল বিট ওয়েট করতে হয় আইও প্রোগ্রামের সময়। সো এটা একটু একটু মানে একটু এফিসিয়েন্সি, বাট একটু মানে এটা যদি বলে আমাদের যে লং আইও আর শর্ট আইওর ভিতর কি মানে মেইন পার্থক্যটা কি, সো এটা আমরা বলতে পারি যে শর্ট আইওতে আমাদের প্রসেসরকে ওয়েটই করতে হয় না, কিন্তু লং আইওতে আমাদের প্রসেসরকে একটু ওয়েট করতে হয়। একদম মানে নো ইন্টারাপ্টের মতো ওয়েট করতে হয় না, কিন্তু একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়। এটা হলো মূল পার্থক্য, আর বাকিটা পুরোপুরি সেম শর্ট এর মতো। আর এখানে আরেকটা জিনিস বলছিল ভাইয়া যে ওই যে শর্ট এতে আমরা কি করছিলাম 2A 2B দুটাকে পার্ট করে নিছিলাম, কিন্তু এখানে কোনো পার্ট হবে না, পার্ট করে ভাগ হবে না, জাস্ট এমনি মানে ইসের মতো হবে। নো ইন্টারাপ্ট থাকলে যেমন ভাবে আমাদের প্রসেস গুলো থাকে 1 2 3 4 ওইভাবে। এটা যদি এমন আমরা চিন্তা করি, ধরেন আমরা ব্যাংকে টাকা জমা দিব, এখন ব্যাংকে আপনার হচ্ছে 3টা লাইন আছে, ওকে। এখন আমরা যদি এমন থাকে যে টাকা নেওয়ার জন্য একজন আছে, তো সে যদি এক কাজ করে যে আমি একটা লাইন থেকে 3জন নিব, তারপরে আমি পরের লাইনে আবার যাব, ওই লাইন থেকে 3জন নিব আবার পরের লাইনে যাব, তো এইটা হচ্ছে লং আইও ধরেন। কিন্তু সে যদি এক কাজ করে যে এই লাইন থেকে একটা নিল আবার পরের লাইনে গেল, একজন নিল আবার পরের লাইন, তাহলে কি প্রতি লাইনে কিন্তু একটু কম ওয়েট করা লাগে তাদের, সে সাথে সাথেই পরের লাইনে আবার আসতেছে। তো এই লং আইওতে সাধারণত সে অনেকগুলো কই গেল, এই যে লং আইওতে অনেকগুলো হচ্ছে কাজ করে, তারপরে সে আবার একটা ইয়া নিচ্ছে আর কি, আরেকটা কাজ নিচ্ছে। তো কিন্তু শর্ট আইওতে কি করে, সে বারবার চেঞ্জ করতেছে, যে সে কি 2A এর কাজ করলো আবার 5 এর কাজ করলো, তারপর আবার এসে 2B এর কাজ করলো। তো যত সেকশনে ভাগ করবে, অথবা ওই যে বললাম 4টা লাইন থেকে যদি একজন একজন করে নেয়, তাহলে কিন্তু সব লাইনই অন্যান্য যে 3টে লাইন তাদের বেশিক্ষণ ওয়েট করা লাগে না, এটাই আর কি।
বুঝতে পারছি? আরেকটা জিনিস হলো লং আইওটা কখন ব্যবহার করা হয় আর শর্ট আইওটা কখন ব্যবহার করা হয় থাকে। যখন আমাদের ইনস্ট্রাকশনটা একটু তুলনামূলক ছোট তখন আমরা সাধারণত আমাদের প্রসেসর শর্ট আইওটা ব্যবহার করে। আর যখন আমাদের ইনস্ট্রাকশনটা একটু বড়, যে ইনস্ট্রাকশনটা আমাদের আইও ডিভাইসে যাওয়া মানে আইও ডিভাইসের যে রিকোয়েস্টটা ওইটা যদি একটু তুলনামূলক বড় হয় তাহলে আমাদের লং আইওটা ব্যবহার করা লাগে। আর যদি আইও ডিভাইসের যে রিকোয়েস্টটা মনে করেন আমরা পেজ প্রিন্ট করতেছি 5টা থেকে 6টা, তখন আমাদের লাগবে শর্ট আইও। যদি আমরা তুলনামূলক 100টা পেজ প্রিন্ট করি তখন আমাদের মোটামুটি আচ্ছা, এটা এটা লং শিওর না আইওটা ব্যবহার করা লাগে। ইনফরমেশনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি ইনফরমেশন আমার কাছে মোটামুটি নতুন শিওর। আর কি। ওকে, সো এই আর কি। তো এর ভিতরে হয়তো এফিশিয়েন্ট জিজ্ঞেস করতে পারে। ও যেভাবে বললো যে একদম উইদাউট ইন্টারাপ্ট বা নো ইন্টারাপ্ট থাকলে অবশ্যই তো এফিশিয়েন্ট না, কারণ প্রসেসরে ওয়েট করা লাগে। আর লং আইওতে হচ্ছে একটু এফিশিয়েন্ট কম, কারণ একটু ওয়েট করা লাগে নো ইন্টারাপ্টের পরে। আর হচ্ছে যে শর্ট আইওতে একদমই ওয়েট করা লাগে না, সো এটার এফিশিয়েন্ট আরো বেশি, এফিশিয়েন্সিটা বেশি। ঠিক আছে, এরপর আসলো কি সিম্পল ইন্টারাপ্ট প্রসেসিং। সো এটা হচ্ছে যে এই যে সাইকেল একটা বুঝাইছে আর কি। এটা তুমি কিছু বলবা, কারণ এটা আমি বই থেকে পড়ছি। হ্যাঁ, এটা আসলে এটা যদি লাগবে না মনে হয়। থিওরির মানে যদি লেখার কিছু আসতো তখন এগুলো বলতো, এছাড়া এটা বলার কিছু নাই আসলে। বাট এটা আসলে সাধারণ কি এখানে এত দুইটা বড় সেকশনে ভাগ কোশ্চেন করছে। একটা হচ্ছে ইন্টারাপ্ট প্রসেসিংটাই হার্ডওয়্যারেরও কিছু কাজ আছে, সফটওয়্যারেরও কিছু কাজ আছে। তো হার্ডওয়্যারেরটা এই সিকোয়েন্সে হয়, আমরা ওইটা রিডিং পড়লেই বুঝবো। আর সফটওয়্যারটা হচ্ছে এই সিকোয়েন্সে হয়, যেমন সেভ রিমাইন্ডার অফ প্রসেসর স্টেট ইনফরমেশন, প্রসেসিং পরে রিস্টোর। আচ্ছা, এইখানে হচ্ছে যে ওই যে একটা সিগন্যাল দেওয়া লাগে যে আমাদের ইন্টারাপশনটা শেষ হয়েছে, তারপরে সে আবার প্রসেস করে ইন্টারাপ্টটা, আবার হচ্ছে যে ওই মূল প্রোগ্রামটা রিস্টোর করা লাগে। এই জিনিসগুলো আর কি, এই স্টেপগুলো পড়লেই বুঝবো। তারপরে এই জিনিসটা কি বলবা, এটা মনে হয় স্যার একটু ইম্পর্টেন্স দিয়ে পড়াইছিল, যদিও এটা রিটেনের জন্য। হ্যাঁ লাগবে ইন্টারমিডিয়েট না না? পড়াইছে আচ্ছা, এখানে কিন্তু আমি এটা মনে হয় রিটেনের জন্য, স্যারের এটা কথা লাগবে কিছু না অ্যাড ইসের করছিলাম, জন্য, ওই ভাইবার জন্য। কমেন্টগুলো কি নাই? নাই মনে হয়। আচ্ছা, যাই হোক, এটা নাই। ও, এটা ওই পিডিএফ এ আছে। দেখি তো যদি, আচ্ছা থাক, বাদ দাও, এটা যেহেতু লাগবে না। মাল্টিপল ইন্টারাপ্ট, এটা হচ্ছে যে ও প্রথম যখন ইন্টারাপ্টটা শুরু করার সময় একটা কথা বলছিল যে যদি একটা প্রসেসের করার সময় যদি আরো একটা প্রসেস আসে, তো ওই সেম ভাবে একটা ইন্টারাপশন বা একটা মূল প্রোগ্রাম কাজ করতেছে, তো সেই সময় আর একটা ইন্টারাপশন আসলো, ভালো কথা, কিন্তু আরো একটা ইন্টারাপ্ট আসলো, মানে একই টাইমে ধরেন 5তম সেকেন্ডে আমাদের 3টে ইন্টারাপশন আসলো, তখন কোনটা নিবে সে, এইটা ডিসাইড করে এই মাল্টিপল ইন্টারাপ্ট যে সিস্টেমটা আছে এইটাই। ওই যে এক্সাম্পলটা আমরা এখানে আগে পড়ি, তারপর লাস্টে একটা এক্সাম্পল দিব না। তো মাল্টিপল অ্যান ইন্টারাপ্ট অকার্স হোয়াইল অ্যানাদার ইন্টারাপ্ট ইজ বিং প্রসেস, তাহলে আরেকটা ইন্টারাপ্ট চলতেছে, ওই সময় আরেকটা ইন্টারাপ্ট আসছে, মানে থার্ড ইন্টারাপ্ট আসছে, এটার কথা বলছে। তো এই জিনিসটা যখন হবে, এই সিচুয়েশন যখন ক্রিয়েট হবে, তখন প্রসেসরের কাছে দুইটা অপশন আছে, সে ডিসেবল করবে ইন্টারাপ্টটা অথবা অ্যালাউ করবে। ডিসেবল কখন করবে? ডিসেবল আপন এন্টারিং অ্যান ইন্টারাপ্ট হ্যান্ডেলার অ্যান্ড ইনেবল আপন এক্সিস্টিং। তো এইটা সাধারণত বুঝবো প্রসেস শিডিউলিং যে আমরা পড়ছিলাম, তো ওই অনুযায়ী এইখানে কিছু রুলস আছে। সে ওই প্রায়োরিটি আগে যাচাই করবে যে কোন ইন্টারাপ্টের প্রায়োরিটিটা বেশি, সে যদি যেটার একদম কম এগুলারে ডিসেবল করবে, আর অ্যালাউ করবে কোনটা যার প্রায়োরিটি বেশি। এটা কিভাবে কে ডিসাইড করে? এটা ডিসাইড করা হচ্ছে অপারেটিং সিস্টেম। আর প্রায়োরিটি স্কিম আছে, এই স্কিমের মাধ্যমে সে বুঝে। আর এক্সাম্পল যদি বলি, যে আমরা কি বললাম, মাল্টিপল ইন্টারাপ্ট মানে 3টা বা 2-এর অধিক ইন্টারাপশন আসছে বা 1-এর অধিক আসছে। তো এক্সাম্পল হচ্ছে ওই যে বললাম যে আমাদের ক্লাস চলতেছে, 3জন কল দিছে, এই স্টুডেন্ট কল দিছে, ডিএমএম কল দিছে, তো এখানে কার প্রায়োরিটি বেশি? ডিএমএম এর। সো সে ডিএমএম এরটা অ্যালাউ করবে আর বাকি দুইটা ডিসেবল করবে। ঠিক আছে, তো কোশ্চেন যদি জিজ্ঞেস করে আগে বলতে হবে যে অ্যান ইন্টারাপ্ট অকার্স হোয়াইল অ্যানাদার ইন্টারাপ্ট ইজ বিং প্রসেসড। তো প্রসেসর হ্যাভ টু অপশনস দ্যাট ডিসেবল দ্য ইন্টারাপ্ট, অ্যালাউ দ্য ইন্টারাপ্ট অ্যান্ড বেসড অন দ্য প্রায়োরিটি। এটা বললেই হবে ভাই, আসলে আর বেশি কিছু লাগবে না। পরে এটাই এখানে বুঝাইছে। এই জিনিসটা আবার দুই প্রসেসে হয়, একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালিও একটা হয়। এখন এখানে কিন্তু আরেকটা কথা বলছে যে ইনেবল আপন এক্সিস্টিং, তারপর আরেকটা বলছে ডিসেবল ইন্টারিং অ্যান্ড ইন্টারাপ্ট হ্যান্ডেলার। তো হ্যান্ডেলারে কোনটা আগে আসছে সে ওইটা আগে প্রসেস করবে, কোনটা এর পরে আসছে, মানে সিকোয়েন্সিয়ালি হবে যে 1 2 3 আকারে আসলো, আগে 1 করবে, পরে 2 করবে, পরে 3। এটা এখানে বুঝাইছে। ইউজার প্রোগ্রাম চলতেছে, একটা ইন্টারাপ্ট আসছে, সে ওইটা ডান করছে, ওইটা পুরোটা শেষ করছে, তারপরে আবার সেকেন্ড ইন্টারাপ্টে আসছে, সেকেন্ড ইন্টারাপ্ট পুরোটা শেষ করছে, পরে ইউজারের মূল প্রোগ্রামে আসছে।
এই সিকোয়েন্সিয়ালি হচ্ছে, কখনোই একটা ইন্টারাপ্টনের সিকোয়েন্স মেনটেন করবে। আর বেসিক্যালি মাল্টিপল সিকোয়েন্স ইন্টারাপ্ট মেনটেছে মানতেছে, যেটা এটা হলো প্রায়োরিটি, সিকোয়েন্সিয়াল। এটা হচ্ছে প্রায়োরিটি যখন বেশি থাকবে ওই যদি প্রায়োরিটি বেশি থাকে একটা ইন্টারাপ্টের মাঝখানেও আর একটা ইন্টারাপ্ট চালু হইতে পারে, এটাই বুঝাইছে আর কি। এইটাই সাধারণত আমাদের ওই এক্সামে দিয়ে আসতেছে, মিড টার্ম ফাইনালেও দিল, যেটা হচ্ছে যে ওই যে একটা ভ্যালু দেয়, যেমন প্রিন্টারের একটা ভ্যালু দিল 4, আবার কমিউনিকেশনে দিল 3, আবার আরেকটা ডিভাইস আছে ওইটার দিল 2। তো সাধারণত যার ভ্যালু বেশি তার প্রায়োরিটি বেশি। তো আমার যদি এমন হয় যে প্রিন্টটা আগে আমার না, প্রিন্ট ধরে সাধারণত আমরা লাস্টে করি, ধরেন কমিউনিকেশনের যে হ্যান্ডেলার আছে তার মান হচ্ছে 5, তো আমার প্রায়োরিটি তার বেশি। তো আমরা কি করব, এইখানে একটা ইন্টারাপ্ট আসলো ঠিকই আগে, প্রিন্টের ইন্টারাপশন আগে আসলো, এখন সে 5 পেজ প্রিন্ট করলো, প্রিন্ট করার পরে ওই সময় আমার একটা ডাটা লাগলো, যে আমরা না 6তম পেজে আমার একটা ডাটা লাগবে। তো তখন কমিউনিকেশন ডিভাইসের অথবা ইনপুট আউটপুট ডিভাইসের প্রায়োরিটি কিন্তু বেশি, এই জন্য এই 5 পেজ প্রিন্ট করার পরে সে আবার ডাটাটা নিল, কারণ তার প্রায়োরিটি বেশি। ডাটাটা নিল, নেওয়ার পরে সে আবার সেই প্রিন্ট শেষ করলো, 10 পেজ শেষ করলো, সে আবার মূল প্রোগ্রামে ফিরে আসলো। তো এই যে প্রায়োরিটির জন্য সে আরেক জায়গায় গেল, এটাই হচ্ছে মাল্টিপল ইন্টারাপ্ট হ্যান্ডেল বেসড অন প্রায়োরিটি। ওকে, এইটা হচ্ছে টাইমিংটা। এটা সাধারণত ভাই জিজ্ঞেস করার মতো না, বাট এইটা তো আমরা ক্লিয়ার যে যার ভ্যালু বেশি তারটা আগে হবে। আর সাধারণত প্রতিবার এক একটা স্টেপ শেষ করার পরে, যেহেতু আমরা প্রতিটা কাজের জন্য একটু টাইম যায়, তো সাধারণত টাইম বাড়বে, টাইমটা অ্যাড হবে। টাইম অ্যাড হয়ে এখানে শুরু হয়েছিল 0 থেকে, ইন্টারাপ্ট আসলো 10 থেকে, কিন্তু সব ইন্টারাপশন শেষ করে আস্তে আস্তে মূল প্রোগ্রামে তার 40 সেকেন্ড শেষ হয়ে গেছে আর কি, এটা আর কি। আর মেমোরি হায়ারার্কি, আচ্ছা